সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলের নাম ইমন, বয়স 5 বছর 3 মাস, মাথা ভর্তি কোকড়ানো চুল, লম্বাটে ধরনের মুখ, মাঝে মাঝে সেই মুখ কোনো এক বিচিত্র কারণে গোলগাল দেখায়, আজও দেখাচ্ছে। ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না। সে ভ্রুকুচকে মায়ের দিকে তাকিয়ে আছে। ভ্রুকুচকানোর এই বদভ্যাস সে পেয়েছে তার বাবার কাছ থেকে। ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ভ্রু কুচকে ফেলেন। সেই কুচকানো ভ্রু সহজে মসৃণ হয় না। সুরাইয়া বলল, ইমন, একটা কাজ করো, আমার শোবার ঘরে যাও, ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে এসো। ইমন বলল, কেন? আমি যেতে বলেছি এই জন্য যাবে, সবকিছুতে কেন কেন করবে না। ইমন সরু গলায় বলল, সবকিছুতে কেন কেন করলে কি হয়? সুরাইয়া বিরক্ত গলায় বলল, খুব খারাপ হয়। বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয়। তোমাকে আয়নার সামনে যেতে বলেছি, তুমি যাও। আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে, মনে থাকে যেন। হাসলে কি হবে? হাসলে খুব মজার একটা ব্যাপার হবে। ইমন আয়নার দিকে যাচ্ছে, খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না। আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না। বড়রা যে প্রায় অর্থহীন কথা বলে, এই সত্য সে ধরে ফেলেছে। ইমন আয়নার সামনে গেল, ঠোঁট টিপে ভ্রু কুচকে নিজের দিকে তাকিয়ে রইল। মা হাসতে বলেছেন, না হাসলে মজার কিছু ঘটবে না। কাজে এসে সামান্য হাসল, এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁক হলো না। মজার কোনো কিছুই হলো না, ঘটবে না তা সে জানত। বড়রা ছোটদের ভুলাবার জন্যে মিথ্যে কথাও বলে। ইমন আয়নার সামনে থেকে সরে গেল, রওনা হলো তার দাদির ঘরের দিকে। মিথ্যা কথা বলায় মার কাছে তার এখন আর যেতে ইচ্ছে করছে না। সে ঠিক করল, মায়ের সামনে দিয়েই সে দাদির ঘরে যাবে, তবে মার দিকে ফিরেও তাকাবে না। শুধু শুধু আয়নার সামনে দাঁড় করানোয় মার উপর তার রাগ লাগছে। সুরাইয়া মিথ্যা কথা বলেনি। ইমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসত, তাহলে সত্যি মজার একটা ব্যাপার ঘটত। ইমন দেখতে পেত তার সামনের পাটির একটা দাঁত পড়ে গেছে। সামান্য একটা দাঁত পড়ে যাওয়ার জন্যে তার চেহারা গেছে পাল্টে, তাকে চেনা যাচ্ছে না। সুরাইয়া আগ্রহ নিয়ে বারান্দায় অপেক্ষা করছে। এই বুঝি ছেলের বিকট চিৎকার শোনা যাবে, মা, আমার দাঁত পড়ে গেছে। সেরকম কিছুই হলো না। ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল। মার সামনে দিয়ে এসে যাচ্ছে, অথচ সে তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সুরাইয়া ডাকল, এই বেটা, এই। ইমন মায়ের ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে ঢুকে গেল দাদির ঘরে। সুরাইয়ার মনটা খারাপ হয়ে গেল। এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে? রোবট মানব। কোনো কিছুতে তার আগ্রহ নেই, কৌতূহল নেই, বিস্মিত হবার ক্ষমতা নেই। প্রথম দাঁত পড়া যে কোনো শিশুর জন্য বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা, অথচ ইমন কেমন নির্বিকার। দাদির ঘরে ঢোকার আগে ইমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়াল। ছোট চাচাকে তার বেশ ভালো লাগে। ছোট চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না। ছোট চাচার ঘরের দরজা খোলা। তিনি ইমনকে দেখে ডাকলেন, এই যে মিস্টার স্ট্রংম্যান, শুনে যা। ইমনের তখন আর ঘরে ঢুকতে ইচ্ছে করল না। সে রওনা হলো দাদির ঘরের দিকে। ইমনের ছোট চাচা ফিরোজ ঘর থেকে বের হলো। সুরাইয়ের কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল, ভাবি, একটু চা খাও তো। ফিরোজের বেশ কদিন ধরে জ্বর চলছে, তার চোখ লাল, শেভ করছে না বলে খোঁজা খোঁজা দাড়িতে তাকে ভয়ঙ্কর লাগছে। অসুখ বিসুখ তাকে খুব কাবু করে। এই কদিনের জ্বরে সে শুকিয়ে চিমসা হয়ে গেছে। সুরাই বলল, তোমার জ্বরের অবস্থা কি? জ্বরের অবস্থা জানি না ভাবি, আমার জল বসন্ত হয়েছে বলে মনে হচ্ছে। শরীরে গোটা গোটা কি যেন উঠেছে। বলো কি, চিকেন পক্স? ফিরোজ হাসি মুখে বলল, হয়েছে হয়তো, এবং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটাও জল বসন্তের মতোই ভয়াবহ। আমি এমএ পরীক্ষা দিচ্ছি না ভাবি। ড্রপ দিচ্ছ? ড্রপ টপ না, পড়াশোনার পাঠ শেষ করে দিলাম। এমএ পাশ করে বেকার শুনতে খুব খারাপ লাগে। বিএ পাস বেকার শুনতে তত খারাপ লাগে না। শখানেক টাকা দিতে পারো ভাবি? দিতে পারলে দাও। অসুখ নিয়ে কোথায় বের হবে? ফিরোজ গম্ভীর মুখে বলল, সব বন্ধু বান্ধবদের বাসায় যাব। এমএ পরীক্ষা যে দিচ্ছি না এই খবরটা দেব।
এবং জল বসন্তের জীবাণু ডিস্ট্রিবিউট করে আসবো। ওরা বুঝবে কত ধানে কত চাল। ভাবি শোনো, চা যে আনবে শুধু লিকার, নো মিল্ক, নো সুগার। আচ্ছা থাক, চা লাগবে না। লাগবে না কেন? চা খাবো ভেবেই কেমন যেন বমি বমি লাগছে। চায়ের বদলে টাকা দাও। 100 না, পারলে 50, 50 না পারলে 20। সুরায় শান্ত গলায় বলল, টাকা আমি দিচ্ছি, তুমি আমার কথা শোনো, কোথাও বের হইও না, শুয়ে রেস্ট নাও। কয়েকদিন আগে জন্ডিস থেকে উঠেছ। ফিরোজ শোবার ঘরের দিকে চলে গেল। বিছানা শুয়ে থাকার জন্য গেল না, কাপড় বদলাবার জন্য গেল। 4 দিন ঘরে থেকে দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস ফেলার জন্যে তাকে বাইরে যেতেই হবে। জল বসন্তের জীবাণু ডিস্ট্রিবিউটের ব্যাপারেও সে রসিকতা করছে না। সে আসলে ঠিক করেছে সব বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করবে, যত দূর সম্ভব ঘষাঘষি করে আসবে। আকলিমা বেগমের ঘর থেকে তার এবং ইমনের হাসির শব্দ আসছে। ইমন হাসতে হাসতে প্রায় ভেঙে পড়ে যাচ্ছে, হেঁচকির মতো উঠছে। সুরায় ভ্রুকুচকে ফেলল। তার কোনো কথাতেই ছেলে এমন করে হাসে না। শাশুড়ির ঘরে এমন কি ঘটল যে হাসতে হাসতে ছেলের হেঁচকি উঠে গেল? বাচ্চারা বাচ্চাদের সঙ্গ পছন্দ করবে, 70 বছরের একজন বৃদ্ধার সঙ্গ তারা তো পছন্দ হবে কেন? সুরায়ের সবচেয়ে যেখানে আপত্তি তা হচ্ছে ছেলে তার দাদির সঙ্গে থেকে থেকে গ্রাম্য কথা শিখে যাচ্ছে। আকলিমা বেগম বিশুদ্ধ নেত্রকোনার ভাষায় কথা বলেন। বিসুনাইনা বাউদে, অর্থাৎ পাখা এনে বাতাস কর। এই জাতীয় অদ্ভুত ভাষা, শিশুরা অদ্ভুত ভাষাটাই সহজে গ্রহণ করে। ইমন এরই মধ্যে তার দাদির কাছ থেকে বিকট বিকট কিছু শব্দ শিখেছে। খুব স্বাভাবিকভাবে সে শব্দগুলি বলে, আর সুরায় আতঙ্কে অস্থির হয়। এই তো কয়দিন আগে ইমন খুব স্বাভাবিকভাবে বলল, ব্যথা করছে। সুরায় বলল, কোথায় ব্যথা করে? পেটে? ইমন বলল, না, পেটে না। তাহলে কোথায়? ইমন ভ্রুকুচকে বলল, পুন্দে ব্যথা। সুরায় হতভম্ব। পুন্দে ব্যথা মানে? এটা কোন ধরনের ভাষা? সুরায় প্রায় কেঁদে ফেলার উপক্রম করল। এই ছেলে কি সব ভাষা শিখছে? ইমন সরু চোখ করে মার দিকে তাকিয়ে আছে। তার কোথাও কোনো ব্যথা নেই। সে একটা নতুন শব্দ শিখেছে। মার উপর সেই এই শব্দের প্রভাব লক্ষ্য করছে, বুঝতে পারছে প্রভাব ভয়াবহ। কাজে এই শব্দ তাকে আরো ব্যবহার করতে হবে। সুরায় শাশুড়িকে এইসব নিয়ে কিছু বলতে পারছে না। তিনি যদি স্থায়ীভাবে তাদের সঙ্গে থাকতেন তাহলে সুরায় অবশ্যই বলতো। তিনি প্রতি বছর মাসখানেকের জন্য ছেলের কাছে থাকতে আসেন। সম্মানিত একজন অতিথিকে নিশ্চয়ই মুখের উপর বলা যায় না, আপনি আমার ছেলেকে আজে বাজে ভাষা শিখাবেন না। তিনি যখন পান খেয়ে মেঝেতে পিক ফেলেন তখন তাকে বলা যাবে না, মা আপনি পানের পিক মেঝেতে না ফেলে বেসিনে ফেলবেন। আর শাশুড়ির যে ব্যবহারটা অসহ্য লাগে তা হচ্ছে তিনি শাড়ির নিচে ব্লাউজ ফ্লাউজ কিছুই পরেন না, তা নাকি দম বন্ধ লাগে। সুরায় লক্ষ্য করেছে ইমন কৌতূহলী চোখে তার দাদুর আদুল গায়ের দিকে তাকিয়ে থাকে। এই বয়সের বাচ্চাদের কৌতূহল থাকে তীব্র। ইমন যে তার দাদুর ঘরে যাবার জন্য এত ব্যস্ত, এটাও তার একটা কারণ হতে পারে। এখন বাজছে 11টা। ফিরোজ জ্বর নিয়ে বের হয়ে গেছে। মনে হচ্ছে সে তার এমএ পরীক্ষা সত্যি দেবে না। ফিরোজের এই একটা ব্যাপার আছে, হাসি তামাশা করেও যা বলে তাই করে। সুরায় গম্ভীর মুখে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার হাতে ক্রিমের একটা কৌটা। কৌটা ইমনের দাঁত। দাঁতটা সুরায় সকালবেলা বিছানা ঠিক করতে গিয়ে পেয়েছে এবং অতি মূল্যবান বস্তুর মতো কৌটায় ভরে রেখেছে। ইমন নিশ্চয়ই দাঁতটা পেয়ে খুব খুশি হবে। একটা বস্তু নিজের শরীরের অংশ ছিল, এখন নেই। জানি সবাই গল্প শুনছিলেন। যে ডিভাইসে গল্প শুনছিলেন অনুগ্রহ করে তার দিকে একটু তাকান। এটা আমার নিজের চ্যানেল। আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাবো। আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই, তবে ভূত নেশনে সরাসরি আপনাদের সাথে থাকব। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবেন। স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে। এনিওয়ে, অনেকেই আপনারা আমার সম্পর্কে জানতে চান। আমি জাভেদ শিমুল, একজন গণমাধ্যম কর্মী এবং ফ্রিল্যান্স ফিল্ম মেকার। আমি ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। ব্যাপারটার মধ্যে বিরাট একটা নাটকীয়তা আছে। ইমন তার দাদির ঘর থেকে বের হচ্ছে না। আকলিমা বেগম ডাকলেন, বৌমা হুইন্না যাও।
সুরাইয়া তার শাশুড়ি দরজার সামনে দাঁড়ালো। তার মনটাই খারাপ হয়ে গেল। কি বিশ্রী ব্যাপার! আকলিমা বেগমের শরীরের উপরের অংশে আজ কোনো কাপড় নেই। শাড়ির উপরের অংশটা তিনি কোমরে প্যাচ দিয়ে পরে আছেন। আকলিমা বেগম হাসি মুখে বললেন, কারবার দেখছো? ইমইন্নার দাঁত পড়ছে। সুরাইয়ার গা কাটা দিয়ে উঠল। ইমইন্না? ইমইন্না আবার কি? তার ইমন কি কাজের ছেলে যে তাকে ইমইন্না ডাকতে হবে? বান্দরটারে কি সুন্দর লাগতেছে দেহ। বান্দর আবার ফোকলা দাঁতে হাসে। ও বান্দর, তুই হাসোস কেন? ইমইন্না বান্দর হাসে, ভ্যাগ ভ্যাগাইয়া হাসে। ইমন কি হাসবে? আকলিমা বেগম হেসে হেসে কুটি কুটি হচ্ছেন। তিনি পা লম্বা করে মেঝেতে হেলান দিয়ে বসে আছেন। ইমন বসে আছে তার ছড়ানো পায়ের উপর। তিনি মাঝে মাঝে পা নাড়ছেন। ইমনের আনন্দ ততই উতলে উঠছে। আকলিমা বেগম হাসি মুখে ছড়া কাটলেন। দাঁত পরা, কুলি পরা, মধ্যিখানে খাল, বুড়ি বেটি হাইজ্ঞাত হইছে, 22 হাত লম্বা নাল। এইবার হাসার পালা ইমনের। এমন মজার ছড়া মনে হয় সে তার ইহ জীবনে শুনেনি। সুরাইয়া কঠিন গলায় বলল, ইমন আসো তো। আকলিমা বেগম বললেন, থাক না, খেলতাছে খেলুক, তুমি তোমার কাম করো। ও ইমন, দাঁতের ফাঁক দিয়ে স্যাপ ফেলো দেখি। ইমন দাঁতের ফাঁক দিয়ে পিচ করে থুতু ফেলল। সেই থুতু পড়ল তার দাদির গায়ে। তিনি হেসে কুটি কুটি হচ্ছেন। তার নাতিও হেসে ভেঙে পড়ছে। আনন্দের আজ যেন বান ডেকেছে। সুরাইয়া তাকালো ছেলের দিকে। ছেলে চোখ বড় বড় করে মাকে দেখছে। সুরাইয়ার বুকের ভেতর হঠাৎ মোচড় দিয়ে উঠল। আহারে, ছেলেটাকে কি সুন্দর লাগছে! সত্যি সত্যি কাঁচা হলুদের গায়ের রং। সুরাইয়া নিজে এত ফর্সা না, তার বাবাও না। ছেলের এমন গায়ের রং পেল কোথায়? দাঁত পড়ায় ছেলের চেহারা আজ আরো সুন্দর হয়ে গেছে। দাঁত পড়া ছেলেটার অদ্ভুত মুখটায় ক্রমাগত চুমু খেতে ইচ্ছে করছে। শাশুড়ির পায়ের উপর থেকে ছেলেটাকে জোর করে ধরে নিয়ে এলে কেমন হয়? খুব ভালো হয়, কিন্তু সম্ভব না। সুরাইয়া চলে এলো। তার ইচ্ছে করছে ইমনের বাবার অফিসে একটা টেলিফোন করতে। টেলিফোন করাও সমস্যা, তাদের টেলিফোন নেই। বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করতে হয়। বাড়িওয়ালা বাসায় থাকলে কিছু বলেন না, কিন্তু তিনি বাসায় না থাকলে তার স্ত্রী খুব বাঁকাভাবে কিছু কথা শুনিয়ে দেয়। তাছাড়া কারণে অকারণে টেলিফোন করা ইমনের বাবা পছন্দ করেন না। হাসানুজ্জামান অনেকবার বলেছে, এক্সট্রিম ইমার্জেন্সি ছাড়া টেলিফোন করবে না। আমার টেবিলে টেলিফোন থাকে না, বড় সাহেবের টেবিলের টেলিফোন। ওনার সামনে এসে কথা বলতে হয়, উনি মুখের দিকে তাকিয়ে থাকেন, খুব অস্বস্তি লাগে। টেলিফোনে ইমনের বাবার সঙ্গে কথা বলতে সুরাইয়ার খুব ভালো লাগে। তার গলাটা টেলিফোনে সম্পূর্ণ অন্যরকম শোনা যায়, খুব আন্তরিক লাগে। মনে হয় গম্ভীর ধরনের একজন মানুষ মায়া মায়া গলায় কথা বলছে। সুরাইয়ার একটা ছেলে মানুষের স্বপ্ন হচ্ছে কোনো একদিন তাদের টেলিফোন আসবে এবং সে তখন রোজ 1 ঘন্টা করে ইমনের বাবার সঙ্গে কথা বলবে। মানুষটা বিরক্ত হোক বা রাগ হোক, কিছুই আসে যায় না, সে কথা বলবেই। ছেলের দাঁত পড়ে যাওয়া নিশ্চয়ই কোনো এক্সট্রিম ইমার্জেন্সি না। টেলিফোনে এই খবর দিলে ইমনের বাবা রেগে যাবার সম্ভাবনা, তবে রাগটা সে প্রকাশ করবে না। যত রাগই হোক, মায়া মায়া করে কথা বলবে। ফিরোজের জল বসন্ত এটাও দেবার মতো খবর। সে এমএ পরীক্ষা দেবে না এটাও বলা যেতে পারে। অনেক কিছুই তো বলার মতো। অবশ্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে, সেই খবরটা টেলিফোনে দেওয়া যাবে না। সব খবর কি আর টেলিফোনে দেওয়া যায়? সুরাইয়া টেলিফোন করা ঠিক করল। ভারী এবং রাগী গলার এক ভদ্রলোক টেলিফোন ধরলেন। কাকে চাই? এমনভাবে বললেন যেন কাউকে চাওয়াটা শাস্তিযোগ্য অপরাধ। সুরাইয়া হকচকিয়ে গিয়ে বোকার মতো বলল, দয়া করে ইমনের বাবাকে দিন। ইমনের বাবার নামটা জানতে পারি? সুরাইয়া লজ্জিত গলায় নাম বলল। ভদ্রলোক বললেন, আপনি ধরে থাকুন, লাইন ট্রান্সফার করে দিচ্ছি। তার প্রায় সঙ্গে সঙ্গে ইমনের বাবা মায়া মায়া গলায় বলল, কে? সুরাইয়া, কেমন আছো? সুরাইয়া এত ভালো লাগলো যে চোখে প্রায় পানি এসে গেল। সে বোকার মতো বলে বসল, এখনো আসছো না কেন? অফিস ছুটি হোক তারপর আসবো। শোনো, ইমনের দাঁত পড়ে গেছে, উপরের পাটির দাঁত। তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছে। তার কি দাঁত পড়ার মতো বয়স হয়েছে?
6 বছরের দাঁত পড়ে, ওর 5 বছর 3 মাস। ও আচ্ছা, তোমার ভাইয়ের গায়ে গোটা গোটা কি যেন উঠেছে, ওর ধারণা জল বসন্ত, সে জল বসন্ত নিয়েই বাইরে গেছে। ও আচ্ছা, আমাকে বলছিল সে এমএ পরীক্ষা দেবে না। নিশ্চয়ই ঠাট্টা করেছে, আমার কাছে ঠাট্টা বলে মনে হয়নি। আচ্ছা শোনো, এই যে হঠাৎ টেলিফোন করলাম, রাগ করনি তো? না, রাগ করব কেন? টেলিফোন করাটা তো কোনো ক্রাইম না। তোমার বড় সাহেব, উনি কি তোমার দিকে তাকিয়ে আছেন? উনি তাকিয়ে থাকবেন কেন? টেলিফোন তো আমার টেবিলে, আমাকে টেলিফোন দিয়েছে। বলো কি, কবে দিয়েছে? গত সপ্তাহ। ডিরেক্ট লাইন না, পিবিএক্স লাইন। গত সপ্তাহে টেলিফোন দিয়েছে, তুমি আমাকে বলনি কেন? এটা বলার মতো কোনো ব্যাপার না। অবশ্যই বলার মতো ব্যাপার। আশ্চর্য, তুমি এরকম কেন? আমাকে কিছুই বলো না। আচ্ছা শোনো, তুমি আমাকে কার্ড ফোনের একটা কার্ড করিয়ে দেবে? আমি রোজ তোমাকে টেলিফোন করব। সুরায়া শুনল ইমনের বাবা হাসছে। আজ কিন্তু অনেকক্ষণ তোমার সঙ্গে কথা বলবো, তোমার কাজ থাকুক আর যাই থাকুক। সুরায়া, আজ 4টার সময় আমাদের একটা মিটিং আছে, আমাকে সেই মিটিংয়ের ফাইল তৈরি করতে হবে 3টার মধ্যে, কাজে তোমাকে টেলিফোন রাখতে হবে। সুরায়া দুঃখিত গলায় বলল, ও আচ্ছা, আমি এক কাজ করি, আজ সকাল সকাল চলে আসি, তারপর কোন একটা স্টুডিওতে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি, বড় হয়ে দেখলে মজা পাবে। আচ্ছা। সুরায়া রাখি। ইমনের বাবা টেলিফোন রেখে দিল। সুরায়া তারপরেও বেশ কিছু সময় টেলিফোন কানে ধরে রাখল। পোপো শব্দ হচ্ছে, শব্দটা শুনতে এখন মন খারাপ লাগছে। আর কাউকে কি টেলিফোন করা যায়? ছেলের দাঁত পড়েছে, এই খবরটা নিশ্চয়ই অন্যকে দেবার মতো। বড় ভাইজানকে কি খবরটা দেব? সুরায়ের মনস্থির করতে পারছে না। তার বড় ভাই জামিলুর রহমান শুকনো ধরনের মানুষ, নিজের ব্যবসা ছাড়া অন্য কিছুই বোঝেন না। তিনি কোনো কিছুতেই বিরক্ত হন না, আবার আনন্দিতও হন না। সুরায়া ভাইজানের বাড়িতে টেলিফোন করল। জামিলুর রহমান টেলিফোন ধরল এবং গম্ভীর গলায় হ্যালো বলার বদলে বলল, কে? সুরায়া বলল, ভাইজান, আমি সুরাইয়া। কি ব্যাপার? না কিছু না, এমনি খবর নেওয়ার জন্য টেলিফোন করলাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ। ভাবি ভালো আছে? হ্যাঁ। ইমনের আজ একটা দাঁত পড়েছে। ও আচ্ছা। মিতুর কি দাঁত পড়েছে? মিতুর বয়স তো ইমনের কাছাকাছি, ইমনের 2 মাসের ছোট। মিতুর দাঁত পড়েনি? জানি না তো। আপনার শরীর ভালো আছে ভাইজান? হ্যাঁ। হজমে যে সমস্যা ছিল, সমস্যাটা মিটেছে? না, আছে। সুরায়া, এখন রাখি, আমাকে একটু পুরান ঢাকায় যেতে হবে। তোরা একদিন চলে আসিস, জামাইকে নিয়ে আসিস, তোর শাশুড়িকেও নিয়ে আসিস। সুরায়া কিছু বলার আগেই তিনি টেলিফোন রেখে দিলেন। সুরায়া তারপরও টেলিফোনে কান দিয়ে রাখল। পোপো শব্দ হচ্ছে, মন খারাপ করা শব্দ। তারপরেও আজ কেন জানি শব্দগুলো শুনতে ভালো লাগছে। মানুষের জীবনের এক একটা দিন এক এক রকম হয়ে আসে। কোনো কোনো দিন মন খারাপ হওয়ার মতো ব্যাপার ঘটলেও মন খারাপ হয় না, বরং মন ভালো হয়। আজ মনে হয় সেরকম একটা দিন। ব্যাপারটা কি? রাত 11টা বাজে, ইমনের বাবা এখনো আসছে না। সুরায়া প্রাণপণ চেষ্টা করছে দুশ্চিন্তা না করতে। যেদিন সকাল সকাল বাড়ি ফেরার কথা, সেদিন দেরি হয় এটা জানা কথা। তার কোনো বন্ধু হয়তো তাকে বাসায় ধরে নিয়ে গেছে, তার ছেলের জন্মদিন বা এই জাতীয় কিছু। রাতে না খাইয়ে ছাড়বে না। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে দেরি হচ্ছে। সুরায়া বারান্দায় হাঁটাহাঁটি করছে। একবার ফিরোজের ঘরে উকি দিল। ফিরোজও ফিরেনি। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। সে প্রায় রাত বিরেতে বাড়ি ফিরে। একবার ফিরেছিল রাত 3টায়। কিন্তু ইমনের বাবা তো কখনো এত দেরি করে না। সত্যিকারে কোনো বিপদ হয়নি তো? বড় শহরের বিপদগুলি হয় বড় বড়, কোনো কারণ ছাড়াই হঠাৎ গন্ডগোল লেগে যায়। গাড়ির কাজ ভাঙা হতে থাকে, ককটেল ফুটতে থাকে। একসময় পুলিশের গাড়ি আসে। বেশিরভাগ সময় পুলিশরা গাড়ি থেকে নামেন না। যদি নামে তাহলে নিরীহ মানুষ যারা 7এও নেই 5এও নেই, তাদের দিকে হুঙ্কার দিয়ে ছুটে যায়, লাঠি পেটা করে, মাথা ফাটিয়ে দেয়। যেদিন কোথাও কোনো গন্ডগোল থাকে না, সেদিন ফুটপাতে ট্রাক উঠে যায়। এই অদ্ভুত শহরে নিশ্চিন্ত হয়ে ফুটপাত দিয়েও হাঁটার উপায় নেই। আজকে শহরে কোনো গন্ডগোল হচ্ছে? পত্রিকায় তো কিছু লিখেনি। পত্রিকাটা অবশ্য সুরায়ের ভালো মতো পড়া হয়নি। এখন বারান্দায় বসে পত্রিকাটা পড়া যায়, এতে সময়টা কাটবে।
সুরায়ের কেন জানি মনে হচ্ছে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে ইমনের বাবা আসবে। তার আবার যা মনে হয় তাই হয়। সুরায় পত্রিকা নিয়ে বসল। রাত 12টা 5 পর্যন্ত সে পত্রিকা পড়ল। কেউ এলো না। সুরায়ের বমি বমি লাগছে। এই বমি উদ্বেগজনিত বমি না, এর কারণ ভিন্ন। তার শরীরে আরো একজন মানুষ বাস করছে। সে তার অস্তিত্ব জানান দিচ্ছে। মানুষটার কথা হাসানকে বলা হয়নি। আজ বলে ফেললে কেমন হয়? শুধু তার শাশুড়ি জানেন। ছেলের বাড়িতে পা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি নিচু গলায় বললেন, ও বউ, তোমার কয় মাস? সুরায় হতভম্ব। তার মাত্র 3 মাস চলছে। কারো কিছু বোঝার কথাই না। তিনি কি করে বুঝলেন? পুরনো দিনের মানুষদের চোখ এত তীক্ষ্ণ। আকলিমা বেগম ঘুমিয়ে পড়েছেন। তিনি জেগে থাকলে তার উদ্বেগের খানিকটা তার সঙ্গে ভাগাভাগি করতে পারত। তাকে কি ডেকে তুলবে? না, আরো 8 ঘন্টা যাক। তাকে না জাগানোই ভালো। তিনি জেগে গেলে ঝামেলা করবেন, কান্নাকাটিও শুরু করতে পারেন। এই বয়সের মানুষদের মাথা ঠিক থাকে না। আকলিমা বেগমের মাথা একটু মনে হয় বেশি রকমের বেঠিক। তিনি রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত 1টা-1:30টার দিকে জেগে ওঠেন। শুরু হয় একা একা কথা বলা, বারান্দায় হাঁটা, মাঝে মধ্যে গানের মতো সুর করে কি জানি বলেন। শুনতে ভালো লাগে। প্রথমবার শুনে সুরায় চমকে উঠে বলেছিল, আম্মা গান গাচ্ছেন নাকি? হাসান বিরক্ত গলায় বলেছে, গান গাইবে কেন? টেনে টেনে কথা বলছে। কথাগুলো কি বুঝতে পারছো? না। উনি কি সবসময় এরকম করেন? না, আজই করছেন। প্রায় করেন। ফালতু আলো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। সুরায় বারান্দায় বসে আছে। বারান্দা থেকে রাস্তা দেখা যায় না। বাড়িওয়ালা তার বাড়ির চারদিকে খুব উঁচু করে দেয়াল দিয়েছে। দেয়ালে আবার সুচালো লোহার শিক বসানো, যেন চোর দেয়াল টপকে ঢুকতে না পারে। গেট আছে। গেটে দারোয়ান নেই। সব ভাড়াটের কাছে একটা করে চাবি দেওয়া। রাত বিরাতে কেউ ফিরলে চাবি দিয়ে গেট খুলে ঢুকতে হবে। 3 তলা বাড়ির 1 তলায় 2 জন ভাড়াটে থাকেন। 3 তলায়ও 2 জন ভাড়াটে। 2 তলায় সবকটা নিয়ে থাকেন বাড়িওয়ালা। এদের কারোর সাথেই সুরের কোনো যোগ নেই। যোগ থাকলে ভালো হতো। আজ এই বিপদের সময় এদের কাছে ছুটে যাওয়া যেত। বিপদে তারা কি করতো না করতো সেটা পরের কথা। সুরাইয়াদের পাশের ডান দিকের ফ্ল্যাটে থাকেন আব্দুল মজিদ সাহেব। বেটেখাটো মানুষ, গাট্টা গোটা চেহারা, মুখে সবসময় পান। সকালে যখন ব্রিফকেস হাতে বের হন তখন ভুরভুর করে জর্দার গন্ধ পাওয়া যায়। সুরাইয়ের সঙ্গে দেখা হলে থমকে দাঁড়ান, অকারণে গলা খাকারি দেন। তার চোখের দৃষ্টি গা বেয়ে নামতে থাকে। ভয়ঙ্কর ব্যাপার। সুরাইয়ের কয়েকবার ইচ্ছে করেছে বলে, আপনি এইভাবে তাকান কেন? এভাবে তাকাবেন না। আমি নিতান্ত ভদ্র মেয়ে বলে কিছু বলছি না। কোন একদিন কঠিন কোনো মেয়ের পাল্লায় পড়বেন, সে উলের কাঁটা দিয়ে আপনার চোখ গেলে দেবে। বিপদ যত বড়ই হোক, আব্দুল মজিদ সাহেবের কাছে যাওয়া যাবে না। কোথাও কি টেলিফোন করা যায়? বাড়িওয়ালা সকাল সকাল ঘুমিয়ে পড়লেও তাদের ছোট মেয়েটা আবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বলতে গেলে প্রায় সারা রাত জেগে থাকে। দরজা ধাক্কা দিলেই সে দরজা খুলে দেবে। কোথায় টেলিফোন করবে? ভাইজানের বাড়িতে? তাকে কি বলবে? ভাইজান 10টার ভেতর ঘুমিয়ে পড়েন। একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো নিষেধ। ভয়ঙ্কর বিপদ এই কথা বললে তাকে হয়তো ডেকে দেবে। তিনি সব শুনে হাই তুলতে তুলতে বলবেন, এত রাতে কোথায় খোঁজ করবে? সকাল হোক। তাছাড়া পুরুষ মানুষ, এরা 1 রাত 2 রাত বাইরে থাকতেই পারে। অফিসে? অফিস কি কেউ রাত পর্যন্ত খোলা রাখে? হাসপাতালে? অ্যাক্সিডেন্ট করে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে কিনা জানতে চাও? নাম হাসানুজ্জামান, বয়স 32, পরনে চেক ফুল শার্ট, খয়েরি প্যান্ট, পায়ে স্যান্ডেল, চোখে কালো ফ্রেমের চশমা, গায়ের রং ফর্সা, দেখতে সুন্দর, হালকা পাতলা। টেলিফোনে তার গলার স্বর খুব মিষ্টি। সুরায় চমকে উঠল। ছি ছি, এইসব সে কি ভাবছে? হাসপাতালের কথা মনে আসছে কেন? মানুষটা হাসপাতালে কেন যাবে? কুচিন্তা মনে আসা ঠিক না। যে চিন্তা মনে আসে তাই হয়। ভালো কোনো চিন্তা মনে আনতে হবে, সুন্দর কোনো চিন্তা। বৌমা, বারিন্দায় বসে আছো কেন? সুরায় উঠে দাঁড়াল। আকলিমা বেগমের ঘুম ভেঙেছে। তিনি বারান্দায় চলে এসেছেন। বাকি রাতটা বারান্দায় হাঁটাহাঁটি করে এবং গান গেয়ে কাটাবেন। সুরায় বলল,
আম্মা, ও এখনো ফেরেনি। রাইত কত হইছে? 2:05 রাইত তো মেলা হইছে। জি। তুমি ভাত খাইছো? জি না। যাও, তুমি গিয়া ভাত খাও। চিন্তার কিছু নাই, পুরুষ মানুষ 2-1 রাত দেরি করেই, এটা নিয়ে চিন্তার কিছু নাই। বন্ধু বান্ধবের বাড়িতে গেছে, তাস খেলতাছে। ও তাস খেলে না মা, খেলে না বললে যে কোনোদিন খেলবো না এমন কোনো কথা নাই। বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের কোনো বিশ্বাস নাই, দুইটাই সোকসোকানির জাত। যাও, ভাত খাইতে যাও, আমি বসতেছি। যাও কইলাম। সুরায়া রান্নাঘরের দিকে রওনা হলো। রান্নাঘরে না যাওয়া পর্যন্ত তার শাশুড়ি এই একটা বিষয় নিয়ে কথা বলতে থাকবেন, ভাত খাও, ভাত খাও। গ্রামের মানুষদের কাছে ভাত খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমনকে রাতে খাওয়ানোর সময় সুরায়ার প্রচণ্ড খিদে পেয়েছিল। খিদের যন্ত্রণায় নাড়ি পাক দিচ্ছিল। এখন একেবারে খিদে নেই, বরং বমি বমি ভাব হচ্ছে। 1 গ্লাস লেবুর শরবত বানানো যায়। ঘরে আর কিছু থাকুক বা না থাকুক, লেবু আছে। ইমনের বাবা লেবু ছাড়া ভাত খেতে পারেন না, গরম ভাত ছাড়া খেতে পারে না। পাতে যখন ভাত দেওয়া হবে তখন সেই ভাতে ফ্যান ভাত থেকে ধোয়া উঠতে হবে। এমন গরম ভাত মানুষ কপ কপ করে কিভাবে খায় কে জানে। সুরায়া চুলা ধরল। রাতের বেলা হাসান যখন বলে ভাত বাড়ো, খিদে লেগেছে, তখনই সে চুলা ধরিয়ে আধা পট চাল দিয়ে দেয়। হাসানের হাত মুখ ধুয়ে টেবিলে খেতে আসতে আসতে চাল ফুটে যায়। আজকের অবস্থা ভিন্ন। ভাত রাধা থাকুক, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। ভাত রাখতেও তো কিছু সময় যাবে। আকলিমা বেগম মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। তিনি চেয়ারে বসতে পারেন না, খাটে বসতে পারেন না। রাতে ঘুমোবার সময়ও মেঝেতে চাদর বিছিয়ে ঘুমান। সুরায়া মেঝেতে মশারি খাটিয়ে দিতে চেয়েছে, তিনি রাজি হননি। মশারা নাকি তাকে কামড়ায় না। বুড়া মানুষের রক্তে কোনো টেস্ট নাই গো বৌমা, শরীরে মশা বয় ঠিকই, কামড় দেয় না। আজ আকলিমা বেগমকে মশা কামড়াচ্ছে। তিনি এর মধ্যে কয়েকটা মশা মেরে ফেলেছেন। মৃত মশাগুলি জড়ো করছেন, যেন এরা মহামূল্যবান কোনো প্রাণী, এদের মৃতদেহগুলি প্রয়োজন আছে। আকলিমা বেগমের বুক ধরফর করছে। এত রাত হয়ে গেল, ছেলে বাসায় ফিরছে না কেন? এই বয়সে সবচেয়ে খারাপটাই আগে মনে হয়। ভয়ঙ্কর কিছু ঘটে গেছে কি? আজকের রাতটা কি ভয়ঙ্কর কোনো রাত? তার 70 বছরের জীবনে অনেক ভয়ঙ্কর রাত এসেছে এবং চলেও গেছে। হাসানের বাবার মৃত্যুর কথাই ধরা যাক। কবুতরের খুপড়িতে হাত দিয়েছে, কবুতর ধরবে। নতুন আলু দিয়ে কবুতরের মাংস রান্না হবে। হাত দিতেই হাত টেনে নিল। রাঙা বউ ইন্দুরে কামড় দিছে। কবুতরের বাসাত ইন্দুর না, ইঁদুর না, সাপ, বিরাট এক সাপ। তাদের চোখের সামনেই কবুতরের খোপ থেকে বের হয়ে এলো। দুজনেই হতভম্ব। আকলিমা বেগম দিশা হারালেন না। সঙ্গে সঙ্গেই পাটের কোষ্ঠা দিয়ে হাত বাঁধলেন। ওঝা আনতে লোক পাঠালেন। কালা গরুর দুধে হাত ডুবিয়ে রাখলেন। সাদা বর্ণের দুধ যদি কালচে হয়ে যায় তাহলে বুঝতে হবে জীবনের আশা নেই। দুধ কালচে হলো না। আকলিমা বেগম আশায় আশায় বুক বাঁধলেন। ওঝা এসে পড়ল দুপুরের মধ্যে। ঘণ্টাখানিক ঝাড়ফুঁকের পর বাঁধন খোলা হলো। মানুষটা শান্তির নিঃশ্বাস ফেলে বলল, হাত জ্বললে যাইতেছিল, এখন ব্যথা কমছে। পানি খাবো বউ, পানি দাও। পানি আনা হলো। পানির গ্লাস হাতে নিয়ে মুখে দেবার আগেই লোকটা মারা গেল। এইসব কথা আকলিমা বেগম মনে করতে চান না, তবু মাঝে মধ্যেই মনে পড়ে। লোকটা পানি খেয়ে মরতে পারল না, ভরা গ্লাস হাতে নিয়ে ধরফর করে মরে গেল। এই দুঃখ কি কম? জগতের কোনো দুঃখই কম না। ছোট দুঃখ, বড় দুঃখ, সব দুঃখই সমান। আজ তার জন্য কি দুঃখ অপেক্ষা করছে কে জানে। মন শক্ত করে রাখতে হবে। বাচ্চা বউটার দিকে তাকিয়ে মন শক্ত করতে হবে। বাচ্চা মানুষ, দুঃখ পেয়ে অভ্যাস নেই। বউটাকে ভুলিয়ে ভালিয়ে রাত পার করতে হবে। দিনের বেলা যে কোনো কষ্টই সহনীয় মনে হয়, রাতে ভিন্ন ব্যাপার। কিছু কিছু রাতকে এজন্যই বলা হয় কাল রাত। কাল দিন বলে কিছু নেই। এটাও একটা আশ্চর্য ব্যাপার। তিনি তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছেন, নরম মেয়েগুলি কঠিন বিপদ সামাল দিতে পারে, শক্ত মেয়েগুলি পারে না,
চিত হয়ে পড়ে যায়। এই শক্তের একটা গ্যারাইমা নাম আছে, চিত শক্ত। আম্মা, চা নেন। আকলিমা বেগম চায়ের কাপ হাতে নিলেন। শহরে এলে তার চা খাবার রোগ ধরে। বউটা এই ভয়ঙ্কর সময়েও চা বানিয়েছে, এটা ভালো লক্ষণ। মন শক্ত আছে, আসল বিপদ সামাল দিতে পারবে। বৌমা, বাজে কয়টা? 2:25। রাইট কাটতে বেশি দিরং নাই। তুমি ভাত খাইছো? তুমি ভাত খাও নাই, মিছা কথা বলছো। মুরব্বীর সাথে মিছা কথা বলা ঠিক না। যাই হোক, চেয়ার টান দিয়া আমার সামনে বউ, তোমার লগে আলাপ আছে। সুরায় চেয়ার টেনে বসল। কেন জানি তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বৌমা, মন দিয়ে শোনো, আমি একটা গণা গুনছি। গণার মধ্যে পাইছি হাসান ভালো আছে, কাজেই মন খারাপ করবা না। সে আসবো সকালে। কি গণা গুনছেন সেটা তুমি বুঝবা না। আমি পুরান কালের মানুষ, আমি অনেক গণা জানি। আকলিমা বেগম কোনো গণা জানেন না। বাচ্চা মেয়েটার মন শান্ত করার জন্যে কিছু মিথ্যা বলা আর কি। এই মিথ্যা বলার জন্যে তার পাপ হচ্ছে, আবার মেয়েটার মন শান্ত করায় পুণ্য হচ্ছে। পাপ পুণ্যে কাটাকাটি হয়ে সমান সমান। ইমন জেগে উঠেছে, কাঁদছে। তাকে বাথরুম করাতে হবে। সুরায়া ছেলের কাছে গেল। আকলিমা বেগম আরাম করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ছেলে ফিরছেন না, এই দুশ্চিন্তা এখনো তার মাথায় নেই। গণার ব্যাপারে যা বলেছেন তা পুরোপুরি মিথ্যে। বাচ্চা মেয়েটাকে শান্ত করার জন্যই বলা। বটু তাকে দেখতে না পারলেও তিনি তাকে খুবই পছন্দ করেন। মেয়েটার মনে দরদ আছে, স্বামীর জন্যে সে খুবই ব্যস্ত। আকলিমা বেগমের ঘুম পাচ্ছে, তিনি বারান্দা থেকে উঠলেন। কিছুক্ষণ ঘুমালেও কাজে আসবে। সকালে কোনো ভয়ঙ্কর সংবাদ এসে যদি উপস্থিত হয় কে জানে। ইমন বাথরুম করল, পানি খেল, সবকিছুই ঘুমের মধ্যে। সুরায়দাকে বিছানায় শুইয়ে দিল। ঘুমের মধ্যেই সে বিড়বিড় করে কথা বলছে, আবার মাঝে মাঝে দাঁত কটকট করছে। পেটে কৃমি হয়েছে নাকি? যেভাবে চিনি খায়, পেটে কৃমি হওয়া বিচিত্র না। সুরায় ক্লান্ত গলা ডাকল, ও বাবু, বাবু। ইমন ঘুমের মধ্যেই বলল, কি? তোমার বাবা এখনো আসছে না গো বাবু? আমার খুব অস্থির লাগছে গো সোনা। ইমন আবারও বলল, আর তখনই বারান্দায় রাখা পানির বালতি থেকে পায়ে পানি ঢালার শব্দ হলো। এই শব্দ সুরায়ের পরিচিত শব্দ। ইমনের বাবা বাইরে থেকে এলেই প্রথম যে কাজটা করে, বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালে। তার জন্য বালতি ভর্তি পানি এবং একটা মগ বারান্দায় রাখা থাকে। সুরায়ের শরীর ঝিমঝিম করছে। ছুটে গিয়েছে দেখবে, সে শক্তিও তার নেই। বারান্দায় যেতে ভয় লাগছে। গিয়ে যদি দেখে সে না, ইমনের দাদি নামাজের জন্য উজু করছেন। রাত বিরাতে উজু করার অভ্যেস। নামাজের জন্য উজু করবেন, তারপর নামাজ পড়তে ভুলে যাবেন। সুরায় উঠল, বারান্দায় এসে দাঁড়ালো। ইমনের বাবা না, ফিরোজ বালতি থেকে পানি নিয়ে পায়ে ঢালছে। ফিরোজ বলল, কি হয়েছে ভাবি, এভাবে তাকিয়ে আছো কেন? সুরায় জবাব দিতে পারল না। তার মাথা ঘুরে উঠল। সে হাত বাড়িয়ে দেয়াল ধরতে চেষ্টা করল, ধরতে পারল না। ফিরোজ ছুটে এসে ধরে ফেলার আগেই মেঝেতে পড়ে গেল। ইদানিং ফিরোজের একটা সমস্যা হচ্ছে, রিকশায় চড়তে পারে না। রিকশায় চড়লে মনে হয় কাত হয়ে রিকশায় পড়ে যাবে। সে ছিটকে পড়বে রিকশা থেকে। তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পেছনের সমগ্র বাংলাদেশ 60 টন লেখা একটা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে। মৃত্যুর আগ মুহূর্তে সে পটপট জাতীয় মুড়ি ভাজার মতো শব্দ শুনবে। শব্দটা ট্রাকের চাকার নিচে তার মাথার খুলি ভাঙার শব্দ। মৃত্যুর আগের মুহূর্তে যে গন্ধ তার নাকে ঢুকবে, সে গন্ধ হলো পেট্রোলের গন্ধ এবং ট্রাকের চাকার গন্ধ। শেষ দৃশ্য হিসেবে দেখবে ট্রাকের মাঠঘাট। ফিরোজ বুঝতে পারছে তার মানসিক কিছু সমস্যা হচ্ছে। সমস্যাটা মনে হয় বাড়ছে। রিকশায় উঠেই সে সারাক্ষণ পিছন দিকে তাকিয়ে থাকে। এই বুঝি ট্রাক এলো। বিদেশে এই জাতীয় সমস্যা হলে লোকজন আতঙ্কে অস্থির হয়ে সাইকিয়াট্রিস্টের কাছে চলে যেত। বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ সমস্যা নিয়ে
লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে। সে যেমন করছে তেমনই। ফিরোজের ধারণা সে পুরোপুরি না হলেও অস্বাভাবিক একজন মানুষ, যে রিক্সা পছন্দ করে না, তারপরও প্রায় সারাদিনই রিক্সার উপর থাকে। রিক্সা ভাড়া করে ঘন্টা হিসেবে, সারাদিনের জন্যে ভাড়া করলে সস্তা পাওয়া যায়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ভাড়া 200 টাকা। দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং মাঝে মধ্যে চা, এই 200 টাকার বাইরে। এর মধ্যে বেশ কয়েকবার ফিরোজ সারাদিনের জন্য রিক্সা ভাড়া করেছে, আজও করেছে। গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত অদ্ভুত সময়ে যেতে হচ্ছে। আজ দুপুর 2টায় এক ভদ্রলোকের সঙ্গে সে দেখা করবে। ভদ্রলোকের নাম রকিব। তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য, বিখ্যাত মিডিয়াম। হারানো মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারে। অনেকের অনেক হারানো ছেলেপুলে সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন। ভদ্রলোক ফ্রড না, কারণ তিনি টাকা পয়সা নেন না। তবে ফ্রড না হলেও বিরক্তিকর মানুষ বটেই। কয়েকদিন পর পর আসতে বলেন এবং অদ্ভুত অদ্ভুত সময় আসতে বলেন। দুপুর 2টা, বিকাল 3:30। ভদ্রলোক কথা বলতে পছন্দ করেন। সব কথাবার্তাই পরকাল, মন্ত্রতন্ত্র, ভূত প্রেত বিষয়ক। দুপুরবেলা ভূত প্রেতের কথা শুনতে ভালো লাগে না। ফিরোজ গম্ভীর মুখে শুনে যায়। গরজটা তার। গত কয়েক মাসে ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে। তার ধারণা এই অভিজ্ঞতা না হলেও কোনো ক্ষতি ছিল না। প্রথম অভিজ্ঞতা হল মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরে আমরা মোটামুটি তাকে ভুলে যাবার চেষ্টা করি। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে হারানো মানুষ খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই। থানায় গেলে পুলিশ অফিসার বিরক্ত হয়ে বলেন জিডি এন্ট্রি করতে, বলে তিনি হাই তুলেন। মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতোই ব্যাপার। ফিরোজ থানার সেকেন্ড অফিসারের হাই অগ্রাহ্য করেই জিডি এন্ট্রি করিয়েছিলেন। তারপর জিজ্ঞেস করলেন এখন কি? সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন এখন কি মানে? জিডি এন্ট্রি তো করানো হলো, এখন আপনারা কি করবেন? আমরা অ্যাকশন নেব। কি অ্যাকশন নেবেন? কি অ্যাকশন নেব সেটা তো আমাদের ব্যাপার, আপনার কিছু না। ফিরোজ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করেন? সব থানায় ইনফর্ম করা হয়। তারপর মানে সব থানা আপনারা জানালেন, তারপর থানাগুলি থেকে কি করা হয়? সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বলল সত্যি কথা জানতে চান? কিছুই করা হয় না। কিছুই করা হয় না? কি করা হবে? আপনার কি ধারণা থানার স্টাফ হারিকেন জ্বালিয়ে আপনার ভাইকে খুঁজে বের করবে? খুন, ধর্ষণ, ডাকাতি দেখেই এরা কুল পায় না। মানুষ খুঁজে বেড়াবে কখন? তাহলে মানুষ নিখোঁজ হলে আমরা থানায় খবর দিই কেন? রেকর্ডের জন্য দিই। একটা রেকর্ড থাকলো। থানার রেকর্ডের গুরুত্ব অনেক বেশি। এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে। এমনও তো হতে পারে যে আপনি আপনার ভাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি এন্ট্রি করালেন ভাই মিসিং। হতে পারে না? জি না, হতে পারে না। আপনার কাছে হতে পারে না, কিন্তু অনেকের কাছেই হতে পারে। আমার চাকরি বেশি দিন হয়নি, এর মধ্যেই এ ধরনের কেস গোটা 10 দেখেছি। বলেন কি? খুব বেশি দুশ্চিন্তা করবেন না। অল্প বয়সী মেয়েটি হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে। মেয়েরা ব্রথেলে চলে যায়, বিদেশে চলে যায়। যৌনকর্মী হিসেবে বিদেশে বাংলাদেশি মেয়েদের সুনাম আছে। কি বলছেন এসব? শুনতে খারাপ লাগে না? সত্যি কথা শুনতে সবসময় চিরতার পানির মতো লাগে। চিরতার পানি খেয়েছেন? না খেলে খাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন। শরীরের জন্য ভালো। শরীরটা ভালো রাখুন। হেলথ ইজ ওয়েলথ। তাহলে কি আমি ধরে নেব আপনারা আমার নিখোঁজ ভাই সম্পর্কে কিছু করবেন না? কিছুই ধরে নেবেন না। একটা ভালো উপদেশ দিয়ে শুনুন। ভাইয়ের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকুন। চালু পত্রিকাগুলোতে প্রতিদিন বিজ্ঞাপন দিন। খবরদার কোনো পুরস্কার ঘোষণা করবেন না। পুরস্কার ঘোষণা করেছেন কি মরেছেন, জীবন অতিষ্ঠ হয়ে যাবে। ভালো একটা উপদেশ ফি ছাড়া আপনাকে দিলাম। গত কয়েক মাসে ফিরোজের অন্যতম এবং প্রধান কাজ হয়েছে
উপদেশ শোনা এবং প্রতিটি উপদেশ মানার চেষ্টা করা। পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, শুরুতে প্রতিদিন, তারপর সপ্তাহে একদিন, তারপর একটি পত্রিকায় প্রতি 15 দিনে একবার। শুধু দেশি পত্রিকায় না, একজনের উপদেশ শুনে কলকাতার আনন্দবাজার এবং স্টেটসম্যানেও বিজ্ঞাপন দিয়েছে। আরেকজনের উপদেশ শুনে জাতিসংঘের মিসিং পারসন ব্যুরোতে $20 খরচ করে নাম এন্ট্রি করিয়েছে। এরা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল এবং শরণার্থী মিসিং পার্সোনেলের তালিকা তৈরি করে। একজন ফিরোজকে বলল ফিসফিসানি গলায়, পাসপোর্ট অফিসে খোঁজ নাও, তোমার ভাই রিসেন্টলি কোনো পাসপোর্ট করিয়েছেন কিনা। মানুষের ভেতর অনেক জটিলতা থাকে, চট করে বোঝা যায় না। আমি একজনকে জানি, ফ্যামিলি ম্যান, স্ত্রী পুত্র কন্যার জন্য অসীম মমতা। হঠাৎ সে মিসিং পারসন হয়ে গেল। পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেল সে পাসপোর্ট করিয়েছেন। সেই পাসপোর্টের সূত্র ধরে জানা গেল সে চলে গেছেন অস্ট্রেলিয়ায়। খুব পাকাপাকিভাবে গিয়েছে, ইমিগ্রেশন নিয়ে অন্য একটা মেয়েকে বউ হিসেবে নিয়ে গেছে। কাজেই আমার মতে পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়া খুবই জরুরি। অফিসিয়ালি এইসব কাজ অনেক সময় লাগে, দালাল ধরলে 1 সপ্তাহের মধ্যে জানতে পারবে। 1000 টাকা খরচ হবে আর কি। 1000 না, ফিরোজের 3000 টাকা খরচ হলো। 3000 টাকার বিনিময়ে জানা গেল হাসানুজ্জামান নামে কোনো পাসপোর্ট ইস্যু হয়নি। একজন গম্ভীর মুখে বলল, মেডিকেল কলেজগুলির ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয়, আপনি জানেন? সাধারণত কেনা হয় বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ লাশের একটা ভালো মার্কেট বাংলাদেশে আছে। ওইসব জায়গায় খোঁজ নিয়েছেন? খোঁজটা নিতে হবে গোপনে, ডোমদের মাধ্যমে। এইসব বিজনেসের অনেক হুশহাস ব্যাপার আছে। হুশহাস ব্যাপার মানে ফিশি ব্যাপার। আমার এক দূর সম্পর্কের রিলেটিভ, সম্পর্কে চাচা, তার বড় ছেলে হঠাৎ হারিয়ে গেল। ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, বিরাট ক্ষমতাবান। এরা প্রায় তোলপাড় করে ফেলল, যাকে বলে কম্বিং অপারেশন। শেষে ছেলেটার ডেড বডি কোথায় পাওয়া গেল জানেন? কোথায়? মেডিকেল কলেজের ডিসেকশন রুমে। ছাত্রছাত্রীরা ডেড বডি কাটাকুটি করছে। লিভার এক জায়গায়, কিডনি আরেক জায়গায়, হার্ট আরেক জায়গায়। অনেক খোঁজখবর যখন করেছেন, ভালো মতো করেন। লিভ নো স্টোন আনটার্নড। ফিরোজ এখন ক্লান্ত এবং বিরক্ত। বিরক্তিটা কার উপর সে জানে না, সম্ভবত তার ভাইয়ের উপর। মানুষটা হারিয়ে গিয়ে সবচেয়ে বড় বিপদে তাকে ফেলে দিয়ে গেছে। দুপুর 2টায় খিদে পেটে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষটার সামনে তাকে হাসি মুখে বসে থেকে পরকাল, ইএসপি, ক্লেরিওভ্যান্স, অ্যাস্ট্রেল, প্রজেকশন সম্পর্কে গল্প শুনতে হচ্ছে। কোনো মানে হয়? কোনো মানে হয় না। ফিরোজের এখন ইচ্ছে করে নিজেই নিরুদ্দেশ হয়ে যেতে। এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে, চায়ের সঙ্গে সিগারেট, তারপর ভালো একটা পায়জামা পাঞ্জাবি পরে হাসি মুখে ঘর থেকে বের হওয়া, আর ফিরে না আসা। রাকিব সাহেব বাসায় ছিলেন। একটা বাচ্চা ছেলে এসে বলল, আব্বুর জ্বর, শুয়ে আছে। ফিরোজ বলল, আমি কি চলে যাব? ছেলেটি বলে, আপনাকে বসতে বলেছে। রাকিব সাহেব 1 ঘন্টা পর গায়ে একটা চাদর জড়িয়ে উপস্থিত হলেন। ফিরোজ উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বলল, আপনার নাকি জ্বর? রাকিব সাহেব বললেন, শরীরটা একটু খারাপ যাচ্ছে, পরপর কয়েকদিন রাত জাগলাম, বয়স হয়েছে, আগের মতো রাত জাগতে পারি না। ফিরোজ বলল, আমার ভাইয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন কি পেয়েছেন? রাকিব সাহেব হাসি মুখে বলল, চেষ্টা করছি, মনে হচ্ছে পেয়ে যাব। আমাদের ইনফরমেশন গ্যাদারিং টেকনিকটা একটু আলাদা। আমাদের তো ফ্যাক্স মেইল কিংবা ইমেল নেই। আমাদের যোগাযোগটা হয় মানসিকভাবে, সময় লাগে। জি, বুঝতে পারছি। না, বুঝতে পারছেন না, বোঝাটা অত সহজ না। একটা ঘটনা বলি, শুনুন। ঘটনা শুনলে আমাদের যোগাযোগ পদ্ধতিটা সম্পর্কে আপনার ধারণা হবে। রাকিব সাহেবের যোগাযোগ পদ্ধতি সম্পর্কে ধারণা নেবার কোনো ইচ্ছে ফিরোজের নেই। সে এখন পুরোপুরি নিশ্চিত পুরো ব্যাপারটাই ভওতাবাজি। খিদে তার নাড়িভুড়ি হজম হয়ে আসছে, মাথা ঘুরছে। তার উচিত এই বাড়ি থেকে বের হয়ে সোজা একটা রেস্টুরেন্টে ঢুকে গরুর ভুনা মাংস এবং গরম একটা পরোটার অর্ডার দেওয়া, সঙ্গে কাটা পেঁয়াজ থাকবে, মাঝে মাঝে পেঁয়াজে কামড়। প্রচণ্ড খিদের সময় হঠাৎ হঠাৎ কিছু
খাবার খেতে ইচ্ছে করে। আজ পরোটা গোস্ত খেতে ইচ্ছে করবে, অন্য কোনো দিন অন্য কোনো খাবার ইচ্ছে করবে। ফিরোজ সাহেব। জি। আপনার কি শরীর খারাপ নাকি? চেহারা কেমন যেন মলিন লাগছে। জি না, শরীর ভালো আছে। চা খান, চা খেতে খেতে গল্প করি। আপনার মনের শান্তির জন্য বলে রাখি, আপনার ভাইয়ের ব্যাপারে আমি অনিতাকে বলেছিলাম। অনিতা আমাদের থিওসফিক্যাল সোসাইটির সদস্য, অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম। সে আমাকে জানিয়েছে 1 সপ্তাহের মধ্যে পজিটিভ কিছু শুনতে পারবে। আমি কি 1 সপ্তাহ পরে আসব? আসুন, আগামী বুধবার আসুন, রাত 10টার পর আসুন। অসুবিধা হবে না তো? জি না। ওই রাতে আমাদের একটা সিয়েন্সও হবে। ইচ্ছে করলে অবজারভার হিসেবে থাকতে পারেন। সোসাইটির বাইরের কারোর থাকার অবশ্য নিয়ম নেই, তবে আপনার ব্যাপারে আমি বলে টলে ব্যবস্থা করে রাখব। জি আচ্ছা। এখন শুনুন আমার জীবনের একটা অদ্ভুত ঘটনা। 4 বছর আগের কথা, অক্টোবর মাস। তারিখটা ছিল 9 তারিখ। সন্ধ্যাবেলা এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন। বছর 2 আগে তার একটা মেয়ে মারা গেছে। কিছুদিন হলো রোজ মেয়েটাকে স্বপ্ন দেখছেন। মৃতা মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চান। আমরা কোনো ব্যবস্থা করে দিতে পারবো কিনা আর কি। তিনি সঙ্গে করে মেয়ের কিছু ব্যবহারী জিনিসপত্র নিয়ে এসেছেন। মেয়ের ছবি এনেছেন, তার হাতে লেখা ডায়েরি এনেছেন। আমি বললাম রেখে যান, দেখি কিছু করা যায় কিনা। মৃত মানুষের আত্মাকে চক্রে আহ্বান করা কঠিন কিছু না, তবে অল্প বয়সে মারা গেলে সমস্যা হয়। প্ল্যানচেটে বা চক্রে শিশুদের আহ্বান করার নিয়ম নেই। আহ্বান করলেও তারা আসে না। ফিরোজ জড়ানো গলায় বলল, ও। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সোফায় সে এলিয়ে পড়বে এবং তার নাক ডাকতে শুরু করবে। ভদ্রলোক একটা ভয়ঙ্কর গল্প ফেঁদেছেন। এর মধ্যে নাক ডাকানো ভয়াবহ ব্যাপার হবে। ঘুম কাটানোর কিছু পদ্ধতি সে ব্যবহার করছে, লাভ হচ্ছে না, উল্টো আরও ঘুম পাচ্ছে। সব পদ্ধতি কোনো না কোনো সময়ে ব্যাকফায়ার করে, উল্টো দিকে চলা শুরু করে। তার বেলা এখন তাই হচ্ছে। ভয়ঙ্কর কোনো ঘটনার কথা ঘুম কেটে যায়। সে ভাবছে বাসায় পৌঁছে দেখবে তার মা আকলিমা বেগম আঁকাবাঁকা অক্ষরে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠির প্রতিটা সংবাদই দুঃসংবাদ। বাবা ফিরোজ, তুমি জমি বিক্রি করিয়া টাকা পাঠাইতে বলিয়াছ। আমি যথাসাধ্য চেষ্টা করিতেছি। লোকজনের হাতে এখন টাকা নেই। জমি কিনিবার ব্যাপারে কাহারও আগ্রহ নাই। তুমি মহাবিপদে পড়িয়াছ ইহা আমি জানি, কিন্তু কি করিব, আমি নিরুপায়। ফিরোজ সাহেব। জি স্যার। আপনার জ্বর টর আসছে নাকি? চোখ লাল, বোধহয় জ্বর আসছে। আজ বরং উঠি। গল্পের শেষটা শুনে যান। শেষটা না শুনলে মনের উপর চাপ থাকে। এই চাপ মানসিক শান্তির জন্য ক্ষতিকর। তারপর কি হলো শুনুন। আমরা কয়েকটা সিয়েন্স করলাম। প্রতিবারই রিডিং পেলাম মেয়েটা জীবিত, মৃত নয়। বুঝতে পারছেন ব্যাপারটা? জি। আমার নিজের ধারণা হলো আমরা কিছু ভুল করেছি। আত্মার অনেকগুলো স্টেট থাকে, নানান স্তরে তাদের বাস। পৃথিবীর কাছাকাছি যারা থাকে তাদের চিন্তা ভাবনা দেহধারীদের মতো। ফিরোজ বাসায় ফিরল জ্বর নিয়ে। তার ঝেপে জ্বর এসেছে। জ্বর আসায় একটা সুবিধাও হয়েছে। পরোটা গোস্তের ব্যাপারটা মাথা থেকে চলে গেছে। এখন ইচ্ছে করছে কাঁথার ভেতর ঢুকে পড়তে। দরজা জানালা বন্ধ করে কাঁথার ভেতরে ঢুকে কুণ্ডলি পাকিয়ে থাকা, মোটামুটি মৃত গর্ভের মতো একটা পরিবেশ তৈরি করে জন্মের আগের অবস্থায় ফিরে যাওয়া। এই স্টেটেরও নিশ্চয়ই কোনো নাম থাকে। থিওসফিস্ট রকিব সাহেব বলতে পারবেন। দরজা খুলে দিল ইমন। সে দরজা খোলা শিখেছে। চেয়ারের উপর দাঁড়িয়ে ছিটকিনি খুলতে পারে এবং এই কাজটা খুব আগ্রহের সঙ্গে করে। ফিরোজ বলল, খবর কি রে? ইমন বলল, মা তোমাকে ডাকে। ফিরোজ বিরক্ত মুখে বলল, মা আমাকে ডাকবে কি রে বেটা? আমি তো এইমাত্র ঢুকলাম, ভাবি তো জানেই না আমি এসেছি। ইমন আবারও বলল, মা তোমাকে ডাকে। ইমনের মধ্যে রোবট টাইপ কিছু ব্যাপার আছে। মাথার ভিতর কিছু ঢুকে গেলে সেটা বলতেই থাকে। ফিরোজ বলল, যাচ্ছি, হাত মুখ ধুয়ে তারপর যাই। বুঝলি রে বেটা, শরীর ভালো না। থার্মোমিটার না দিয়েও বুঝতে পারছি 103 জ্বর। মা তোমাকে এখনই ডাকে। ফিরোজ সুরায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। খাটে বিছানো সাদা চাদর রক্তে মাখামাখি।
চাদর থেকে গড়িয়ে মেঝেতেও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। সুরায়ের মুখ ছাই বর্ণ, প্রচণ্ড ব্যথা সে নিজের মধ্যে চেপে রাখছে, তা বোঝা যাচ্ছে শুধু তার কণ্ঠার হারের উঠানামা দেখে। ভাবি, কি হয়েছে? সুরায় ফিসফিস করে বলল, বুঝতে পারছি না, বোধহয় অ্যাবর্শন হয়ে যাচ্ছে। কি সর্বনাশের কথা! ভাবি, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি, তুমি আর কিছুক্ষণ এইভাবে থাকো। ঘোলাটা চোখে তাকালো। সেই ঘোলাটার চোখের দিকে তাকিয়ে ফিরোজের মনে হলো অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না, এত সময় হাতে নেই। তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাজাগোলা করে নিয়ে এক্ষুনি রাস্তায় চলে যেতে হবে। কোনো একটা বেবি ট্যাক্সিতে উঠে বেবি ট্যাক্সিওয়ালাকে বলতে হবে, তাড়াতাড়ি মেডিকেলের দিকে যাও, তাড়াতাড়ি। বেবি ট্যাক্সি ঝড়ের গতিতে যাচ্ছে। ফিরোজ সুরায়ের অবচেতন শরীর কোলে নিয়ে বসে আছে। ফিরোজের পাশে ইমন। তার মুখ দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পাচ্ছে। সে অবশ্যই তার মায়ের মুখের দিকে তাকাচ্ছেও না। সে বেবি ট্যাক্সির সাইডের আয়নাটার দিকে তাকিয়ে আছে। এই আয়নায় বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখা যাচ্ছে। বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখতে ভালো লাগছে, কেমন গোল মুখ, চোখ দুটিও মার্বেলের মতো গোল। এর মধ্যে একবার সে শুধু তার ছোট চাচার দিকে তাকিয়েছে। ছোট চাচা খুব কাঁদছেন, শব্দ করে কাঁদছেন না, তবে তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। ছোট চাচার কান্না দেখে তার মনে হচ্ছে মা মারা গেছেন। এখন থেকে সকালে কে তাকে স্কুলে নিয়ে যাবে? ছোট চাচা? স্কুল থেকে ফেরত নেবার সময় ছোট চাচা সময় মতো আসবেন তো? দেরি করে এলে তার খুব খারাপ লাগবে, কষ্ট হবে। সুরায়কে হাসপাতালে ভর্তি করা হলো সন্ধ্যা 6টায়। রাত 3টায় ডাক্তারেরা তাকে অপারেশন রুমে নিয়ে গেলেন। তাদের দেখে মনে হচ্ছিল না রোগী সম্পর্কে তারা খুব আশাবাদী। কিছু একটা করতে হয় বলেই অপারেশন রুমে নিয়ে যাওয়া। ইমন একটা বেঞ্চে একা একা বসেছিল। এত রাত হয়েছে তারপরেও সে জেগে আছে, ঘুম পাচ্ছে না। ছোট চাচা তাকে একটা কলা এবং বনরুটি কিনে দিয়েছেন। সে কলা এবং বনরুটি হাতে বসে আছে। ছোট চাচা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন। একবার ডাক্তারের কাছে যাচ্ছেন, একবার ওষুধ কিনতে যাচ্ছেন, একবার যাচ্ছেন রক্তের জন্য। তবে কিছুক্ষণ পরপর এসে ইমনকে দেখেও যাচ্ছেন। ভোর 4টায় ছোট চাচা এসে ইমনকে বললেন, ইমন, তোর একটা বোন হয়েছে, তোর বোনটা ভালো আছে, তোর মাও ভালো আছে, আর কোনো চিন্তা নেই ইমন। ইমন বলল, বোনটার নাম কি? নাম এখনো রাখা হয়নি। নাম রাখা হয়নি কেন? ছোট চাচা সেই প্রশ্নের জবাব না দিয়ে ক্লান্ত গলায় বললেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ব। তুই কলাটা এখনো খাসনি? না। আমাকে দে, খেয়ে ফেলি, খিদে চোখে অন্ধকার দেখছি। ফিরোজ কলা খেয়ে বেঞ্চিতে শুয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। ইমন ছোট চাচার মাথার কাছে জেগে বসে রইল। তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার। বেঞ্চটার পাশে চওড়া কম। ছোট চাচা যে কোনো সময় গড়িয়ে পড়ে যেতে পারেন। পাহারা দেওয়ার জন্য তাকে জেগে থাকতে হবে। তার একটা বোন হয়েছে, অথচ তার নাম রাখা হয়নি। এই চিন্তাটাও তাকে অভিভূত করছে। সবারই নাম আছে, শুধু তার বোনটার কোনো নাম নেই। যদি নাম রাখতে ভুলে যায়, যদি কোনোদিন তার নাম রাখা না হয়, তাহলে কি হবে? মন খারাপ করে বেচারি ঘুরে বেড়াবে। কেউ তাকে খেলতে ডাকবে না। কি করে ডাকবে? মেয়েটার তো নামই নেই। আজ সারাদিন নানান রকম ভয়াবহ সমস্যা ইমন পার করেছে। তার চোখের এক ফোঁটা পানিও আসেনি। এখন এই ভোর রাতে বোনটার দুঃখ তার চোখে পানি এসে গেল। সে যতবারই শার্টের হাতায় চোখ মুছে, ততবারই চোখ পানিতে ভর্তি হয়ে যায়। তার একটা বোন হয়েছে, সে বোনটার নাম নেই কেন? ইমন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তার হাতে চিকন করে কাটা এক টুকরা শশা। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চারা শশা খায়। ইমনের ধারণা কচ্ছপের বাচ্চারা শশা খায় না। সে অনেকক্ষণ ধরেই শশা হাতে বসে আছে। তার কাছ থেকে তো খাচ্ছে না, বরং শশার টুকরা মুখের কাছে নিতেই এরা মুখ হাত পা খোলসের ভেতর ঢুকিয়ে ফেলেছে। মনে হচ্ছে শশা ওদের জন্য ভয়ঙ্কর কোনো খাবার। মানুষের বাচ্চাদের কাছে দুধ যেমন, ওদের কাছে শশাও তেমন। কচ্ছপের বাচ্চা দুটা ইমনের জন্য এনেছে তার ছোট চাচা। এরা বেশিরভাগ সময় থাকে বাথরুমের লাল প্লাস্টিকের বালতিতে।
মাঝে মাঝে ইমনের যখন খেলতে ইচ্ছে করে তখন সে বালতি থেকে তুলে আনে। পানি থেকে তোলার সময় তার একটু ভয় ভয় লাগে, কামড় দেয় কিনা। এখন পর্যন্ত কামড় দেয়নি। ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চাদের দাঁত নেই, তারা কামড়ায় না। যখন তারা বড় হবে, দাঁত উঠবে, তখন কামড়াবে। তখন তাদের আর বালতিতে রাখা যাবে না, নদীতে ফেলে দিয়ে আসতে হবে। যে নদীতে কচ্ছপ ফেলা হবে সেই নদীর নাম হচ্ছে বুড়িগঙ্গা। ঢাকা নগরী বুড়িগঙ্গার তীরে অবস্থিত। ইমনের আজ স্কুল নেই, সে সকাল থেকেই কচ্ছপের বাচ্চা নিয়ে খেলছে। এদেশের নামও দিয়েছে, বড়টার নাম টম, ছোটটার টমি। এরা দুজন একসঙ্গে থাকলেও দুজনের মধ্যে কোনো মিল নেই। শুকনায় ছেড়ে দেওয়া মাত্রই দুজন দুদিকে হাঁটতে থাকে। ইমন বয়ে পড়েছিল কচ্ছপরা আস্তে আস্তে হাঁটে। এখন সে জানে এটা মিথ্যা কথা। এরা চার পায়ে বেশ দ্রুত হাঁটে, মুহূর্তের মধ্যে ঘরের কোনায় চলে যায়। তাদের তখন খুঁজে পাওয়া মুশকিল হয়। সবচেয়ে বেশি দ্রুত হাঁটে টমি। ইমন ভেবে রেখেছে তার ছোট বোনটা যখন আরেকটু বড় হবে তখন তাকে সে একটা কচ্ছপের বাচ্চা দিয়ে দেবে। ইমনের ছোট বোনের নাম সুপ্রভা। মা বলেছেন সুপ্রভা নামের মানে হচ্ছে সুন্দর সকাল, গুড মর্নিং। কিন্তু ছোট চাচা বলেছেন সুপ্রভা মানে সুন্দর আলো। কারটা ঠিক কে জানে। ইমন ঠিক করে রেখেছে কোনো একদিন সে তাদের মিসকে জিজ্ঞেস করবে। সুপ্রভা এখনো খুব ছোট, বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে তার কাঁদতে ইচ্ছে করে, তখন সে কাঁদার জন্য জাগে, খানিকক্ষণ কেঁদে আবার ঘুমিয়ে পড়ে। ইমন তার সারা জীবনেও এমন কাঁদনে বাচ্চা দেখেনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুপ্রভা কার উপর রাগ করে বা ব্যথা পেয়ে কাঁদে না, কোনো রকম কারণ ছাড়াই কাঁদে। সুপ্রভার কান্না দেখতে ইমনের খুব ভালো লাগে। সে মাঝে মাঝে সুপ্রভার কান্না দেখতে যায়, কিন্তু বেশিক্ষণ দেখতে পারে না, কারণ তার মা কঠিন গলায় বলেন, এখানে কি করছো? যাও তো, অন্যখানে যাও। আশ্চর্য, এত বিরক্ত করে। আগে ইমন কখনো তার মাকে ভয় পেত না, এখন পায়, কারণ মার মেজাজ সারাক্ষণ খারাপ থাকে। আগে মা তাকে পড়তে বসাতো, এখন বসায় না। সে যদি বই খাতা নিয়ে মার কাছে যায়, মা বলে অনেক বিরক্ত করেছে, এখন যাও তো। অথচ সে কাউকে বিরক্ত করে না, এমনকি কচ্ছপ বলে কেউ না। কোনো কচ্ছপ যদি দরজার আড়ালে লুকিয়ে থাকে, সে তাকে লুকিয়ে থাকতে দেয়, সঙ্গে সঙ্গে বের করে আনে না। ওরা কচ্ছপ হলেও ওদেরও হয়তো লুকোচুরি খেলতে ইচ্ছে করে, সে কেন ওদের খেলা নষ্ট করবে? হোমওয়ার্ক করার জন্যে সে এখন যায় ছোট চাচার কাছে। ছোট চাচা তাকে মোটামুটি আদরই করেন। তিনি তার নাম দিয়েছেন হার্ড নাট। হার্ড মানে হচ্ছে শক্ত, আর নাট হলো বাদাম। হার্ড নাট হলো শক্ত বাদাম। ছোট চাচা তাকে কেন শক্ত বাদাম বলে ডাকে তা সে জানে না, কখনো জিজ্ঞেস করেনি, কোনো একদিন জিজ্ঞেস করবে। ছোট চাচা পড়াতে পড়াতে প্রায় বলে, কিরে হার্ড নাট, মন খারাপ? সে বলে না, কারণ তার মন খারাপ থাকে না, আবার মন ভালোও থাকে না। সুপ্রভার সঙ্গে সে যদি গল্প করতে পারত তাহলে তার মন ভালো থাকতো, বা মার সঙ্গে গল্প করতে পারলেও মন ভালো থাকতো। মা গল্পই তো করে না, সামনে গিয়ে দাঁড়ালেও বলে, যা ভাগ, সামনে থেকে যা, শুধু বিরক্ত, শুধু বিরক্ত। একদিন ঠাস করে একটা চরও মারলেন, আচমকা মারলেন বলে সে মেঝেতে পড়ে গেল, ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেল। তারপরও সে একটু কাঁদেনি, শুধু ডাক্তার যখন ঠোঁট সেলাই করতে গেলেন তখন কাঁদল। তারপর ডাক্তার বললেন, বাহ, দারুণ ছেলে তো, ছেলের খুব সাহস। ছোট চাচা বললেন, সাহস হবে না, এ হলো হার্ড নাট, এ মোটেই সহজ জিনিস না। রিকশায় ফেরার পথে ছোট চাচা তাকে আইসক্রিমের দোকান নিয়ে গেলেন। কাপ আইসক্রিম কিনে দিয়ে বললেন, শোন হার্ড নাট, তোর মার মেজাজ তো এখন খুব খারাপ থাকে, এখন তাকে বিরক্ত করবি না। ইমন অবাক হয়ে বলে, আমি তো তাকে বিরক্ত করি না। জানি তুই বিরক্ত করিস না, তারপরও যখন বিরক্ত হয় তখন আমাদের উচিত একটু দূরে দূরে থাকা। মার মেজাজ কখন ঠিক হবে চাচা? তোর বাবা ফিরে এলে মেজাজ ঠিক হবে। বাবা কখন ফিরবে এখনো ঠিক বলা যাচ্ছে না রে, তবে ফিরবে তো বটেই। কতদিন বার বাইরে থাকবে? বাবা এখন কোথায়? আমরা এখনো জানি না, মনে হয় ইন্ডিয়ায়। ইন্ডিয়াতে? হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যপ্রদেশে। সেখানে খুব জঙ্গল তো, আমার মনে হয় বনে জঙ্গলে ঘুরছে। বাসার কথা একসময় মনে পড়বে, তখন হুট করে চলে আসবে।
ইমনের ধারণা ছোট চাচা ঠিক কথা বলছেন না। বাবা ইন্ডিয়ার মধ্যপ্রদেশে থাকলে ছোট চাচা গিয়ে বাবাকে নিয়ে আসতেন। বাবা অন্য কোথাও আছেন, খুব কাছেই কোথাও। ইমন যখন রিক্সা করে স্কুলে যায় তখন তিনি হয়তো আড়াল থেকে দেখেন। তাদের স্কুলে যখন টিফিনের ছুটি হয়, তারা মাঠে খেলতে থাকে, তখনও তিনি দেখে যান। একদিন তিনি চলে আসবেন, এ ব্যাপারে ইমনও নিশ্চিত। এত দেরি হচ্ছে কেন সে বুঝতে পারছে না। বেশি দেরি হলে কচ্ছপগুলি দেখতে পারবে না। কচ্ছপগুলি বড় হয়ে যাবে, তাদের ফেলে দিয়ে আসতে হবে বুড়িগঙ্গায়। ওরা নদীর পানির সঙ্গে ভাসতে ভাসতে চলে যাবে সমুদ্রে, বঙ্গোপসাগরে, সেখান থেকে ভারতের মহাসাগরে, ভারতের মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে। ছোট চাচা তাই বলেছেন। বাবা সম্পর্কে লোকজন প্রায়ই তাকে জিজ্ঞেস করেন। তাদের প্রশ্নের জবাব দিতে তার ভালো লাগে না। ভালো না লাগলেও সে সহজভাবেই জবাব দেয়। তাদের ক্লাসের মিস ফারজানা দেখতে খুব সুন্দর। একদিন টিফিন টাইমে তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, ইমন, তোমার বাবা নাকি তোমাদের ছেড়ে চলে গেছেন? ইমন বললেন, উনি বেড়াতে গেছেন। বেড়াতে গেছেন? কোথায় বেড়াতে গেছেন? ইন্ডিয়াতে, মধ্যপ্রদেশে। মিস ফিক করে হেসে বললেন, মধ্যপ্রদেশ? এত জায়গা থাকতে মধ্যপ্রদেশ কেন? মধ্যপ্রদেশে অনেক বড় বড় জঙ্গল। বাবা জঙ্গল দেখতে গেছেন। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। উনি কি তোমার মার সঙ্গে রাগ করে চলে গেছেন? জি না, বাবা কারোর সঙ্গে রাগ করে না। তোমার মা, তিনি রাগ করেন? জি করেন। কার সঙ্গে রাগ করেন? বুয়ার সঙ্গে করেন, ছোট চাচার সঙ্গে করেন। মা রোগা তো, এই জন্য মার অনেক রাগ। রোগা মানুষের খুব রাগ থাকে। রোগা মানুষদের খুব রাগ থাকে, এটা কে বলল? ছোট চাচা বলেছেন। উনিও রোগা, এই জন্য উনারও খুব রাগ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ইমন মার রাগের জন্যে খুব ভয় ভয়ে থাকে। টিভিতে কার্টুন দেখার সময় সাউন্ড খুব কমিয়ে দেয়। মা খুব যখন হইচই করতে থাকেন তখন সে টিভির সাউন্ড পুরোপুরি অফ করে দেয়। সাউন্ড ছাড়া কার্টুন দেখতে তার খারাপ লাগে না। সাউন্ডগুলি ভেবে নেয় কোন দৃশ্যে কি সাউন্ড হবে, এখন সে মোটামুটি জানে। মা যখন অন্যদের উপর রাগ করে তখন ইমনের তেমন খারাপ লাগে না, কিন্তু যখন সুপ্রভার উপর রাগ করেন তখন তার খুব খারাপ লাগে, কাঁদতে ইচ্ছে করে। সুপ্রভার উপর মা প্রায় রেগে যান। সুপ্রভা কেঁদে গলা ফাটিয়ে ফেলছে, মা ফিরেও তাকাচ্ছেন না। বুয়া এসে যদি বলে, আপু কাঁদতাছে, তখন মা তীব্র গলায় বলেন, কাঁদছে কাঁদুক, তুমি তোমার কাজ করো। কাজ ফেলে চলে এসেছো কেন? ছোট চাচা একসময় উঠে এসে বলেন, ভাবি বাচ্চাটার কি হয়েছে? মা তখন বিরক্ত গলায় বলেন, জানি না কি হয়েছে, ওর মনের খবর আমি জানবো কিভাবে? কাঁদতে কাঁদতেই তো গলা ভেঙে ফেলেছে। গলা ভেঙে মরুক। ভাবি এসব কি বলছেন? আমার যা মনে আসছে বলছি। তোমাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। বাচ্চাটা পেটের খিদে কাঁদছে, আপনি ফিরে তাকাচ্ছেন না, এটা কেমন কথা? তুমি এমন চোখ মুখ শক্ত করে কথা বলছো কেন? তোমার ভাই তো কখনো মুখ শক্ত করে এইভাবে কথা বলেনি। চোখ মুখ শক্ত করে কথা বলার জন্য আমি সরি। ভাবি শুনুন, ফর গড সেক স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করুন। স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করার মতো অবস্থা কি আমার আছে? ভাইজানের জন্য কষ্ট শুধু আপনি একা পাচ্ছেন, আর কেউ পাচ্ছে না, এটা আপনি কিভাবে ভাবছেন? কষ্ট পাচ্ছেন ভালো কথা, কিন্তু একটা দুধের শিশুকে কষ্ট দেবেন কেন? তার অপরাধটা কোথায়? খবরদার, তুমি আমার সঙ্গে চোখ লাল করে কথা বলবে না। ভাবি আমি চোখ লাল করে কথা বলছি না, আমি আপনার কাছে হাত জোর করছি, ওকে দুধ খেতে দিন। নাটক করবে না, নাটক আমার ভালো লাগে না। একে তোমরা নিয়ে কোথাও পালক দিয়ে দাও। আচ্ছা ভাবি ঠিক আছে, তাই করব, আপাতত আপনি একে সামলান। এই পর্যায়ে মা সুপ্রভাকে কুলে নেন, সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যায়। তখন কান্না পেয়ে যায় ইমনের। সে ছোট চাচার ঘরে ঢুকে কাঁদতে শুরু করে। ছোট চাচা গম্ভীর গলায় বলেন, ইমন, তোকে কেউ মেরেছে? ইমন ফোপাতে ফোপাতে বলে, না, মারেনি। তোকে কেউ বকা দিয়েছে? না। তাহলে কাঁদছিস কেন? জানি না। পুরুষ মানুষ কি কাঁদতে পারে? না। ফোঁসফোঁস করতে পারে? না। হেঁচকি তুলতে পারে? না। তুই তো একই সঙ্গে কাঁদছিস, ফোঁসফোঁস করছিস এবং হেঁচকিও তুলছিস। তিনটা নিষিদ্ধ জিনিস করছিস। চোখ মুছে কচ্ছপ নিয়ে আয়, একটা মজা দেখাবো। কি মজা? আগে নিয়ে আয়, তারপর দেখবি। ইমন কচ্ছপ নিয়ে এলো।
ফিরোজ কচ্ছপ দুটো উল্টো করে মেঝেতে রেখে দিল। এরা খোলসের ভেতর থেকে মাথা পা বের করে সোজা হবার চেষ্টা করছে, পারছে না। ফিরোজ হৃষ্টচিত্তে বলল, এই হচ্ছে মজা। কি মজা? যত চেষ্টাই করুক এরা এখন আর সোজা হতে পারবে না। ছটফট করবে কিন্তু পারবে না। বাইরের কোনো সাহায্য লাগবে। তুই বা আমি যদি সোজা করে দিই তাহলে সোজা হতে পারবে। মজাটা এখানেই। মানুষেরও মাঝে মাঝে কচ্ছপের মতো অবস্থা হয়। মানুষ উল্টে যায়, ঠিক হবার জন্য ছটফট করতে থাকে, ঠিক হতে পারে না। বাইরের সাহায্য ছাড়া ঠিক হওয়া তখন সম্ভব না। তোর মার এখন এই অবস্থা চলছে। সে উল্টে গেছে, ঠিক হবার জন্য ছটফট করছে কিন্তু পারছে না। কাজেই তোর মার উপর রাগ করে কোনো লাভ নেই। মার উপর তো রাগ নেই তো? না, নেই। ভেরি গুড। আরেকটা কথা, যদি কোনো কারণে খুব মন খারাপ হয় তখন কচ্ছপ উল্টে দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকবি। তখন দেখবি মন ভালো হয়ে যাচ্ছে। কেন 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 করবি না? চর খাবি? আচ্ছা, করব না। আজ ইমনের মন সামান্য খারাপ, বেশি না, সামান্য। এই সামান্য মন খারাপ নিয়ে কচ্ছপ উল্টানো যায় না বলে সে উল্টাচ্ছে না। শশার টুকরা কেটে খেতে দিচ্ছে, এরা খাচ্ছে না। হাত ধরে থাকলে এরা খায় না, কিন্তু পানিতে ছেড়ে দিলে মুখ বের করে কুটকুট করে খায়। ইমন, এদিকে শুনে যাও। ইমনের বুক ধক করে উঠল। আগে মা ডাকলে আনন্দ লাগতো, এখন মা ডাকলেই বুক ধক করে ওঠে। ইমন কচ্ছপ দুটি বালতিতে রেখে মার ঘরের দরজা ধরে দাঁড়ালো। মা সুপ্রভার গায়ে তেল মালিশ করে দিচ্ছেন। তিনি চোখ সরু করে তাকালেন। ইমনের বুক শিরশির করতে লাগলো। দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো। ইমন ঘরে ঢুকলো। হাত ভেজা কেন? আবার কচ্ছপ নিয়ে ঘাটাঘাটি করছিলে? হাত ধুয়ে এসেছ? হ্যাঁ। সাবান দিয়ে হাত ধুয়েছ? ইমন সাবান দিয়ে হাত ধুইনি। তারপরও ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে জানে এই মিথ্যা মাথা নাড়ার জন্যে তার বাঁ কাঁধের ফেরেশতা 5টা বদি লিখেছে। ফেরেশতার নাম কিরামান কাতিবিন। তার কাজ মানুষের খারাপ কাজগুলি লেখা এবং কোনো খারাপ কাজের জন্যে কয়টা বদি হয়েছে তার হিসাব রাখা। দাদিজান তাকে বলেছেন, দেখি হাত কাছে আনো, সাবানের গন্ধ আছে কিনা দেখি। ইমন হাত এগিয়ে দিল। মা গন্ধ শুকলেন। মনে হলো তিনি সাবানের গন্ধ পেয়েছেন, কারণ কিছু বললেন না। সাবানের গন্ধ পাওয়ার কথা না। সে হাতে সাবান মাখিনি। কচ্ছপ ঘাটাঘাটি করেছে। মনে হয় কচ্ছপের গায়ে সাবানের গন্ধ আছে। কচ্ছপ শুকে দেখতে হবে। সুরায় বলল, তোমার বোনটা দেখতে কিরকম হয়েছে? কার মতো হয়েছে? ইমন ভয়ে ভয়ে বলল, ছোট বাচ্চাদের মতো হয়েছে। বোকার মতো কথা বলছো কেন? ছোট বাচ্চা তো ছোট বাচ্চার মতোই হবে, বুড়োদের মতো হবে নাকি? দেখতে কার মতো হয়েছে? তোমার মতো না আমার মতো, নাকি তোমার বাবার মতো? জানি না মা। জানবে না কেন? দেখতে হয়েছে অবিকল তোমার বাবার মতো। তোমার বাবার নাক অনেকটা চাপা। এ দেখো, এর নাকও চাপা। চাপা না? ইমন বুঝতে পারছে না নাক চাপা নাকি চাপা না। তার কাছে তো নাকটা সুন্দরই লাগছে। তারপরও বলল, হ্যাঁ। সুরায় ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এখন তোমাকে আমি কি বলবো মন দিয়ে শুনবে। আমরা এই বাড়িতে থাকবো না। ইমন ভয়ে ভয়ে বলল, কোথায় যাব? তোমার বড় মামার বাড়িতে গিয়ে থাকবো। তোমার বড় মামা তার বাড়ির একটা ঘর আমাকে দিয়েছেন। একটা ঘরই তো আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট না? হ্যাঁ। এরকম মুখ শুকনো করে হুঁ বলছো কেন? বড় মামা বাড়িতে থাকতে তোমার কোনো অসুবিধা আছে কি? আর যদি অসুবিধা থাকেও কিছু করার নেই। তোমার বাবার কোনো খোঁজ নেই। কাজেই তোমাদের কপাল ভেঙেছে। তোমাদের জীবন কিভাবে কাটবে জানো? আজ এই বাড়ি, কাল ওই বাড়ি। ইমন ভয়ে ভয়ে বলল, এই বাড়িতে কেন থাকবো না মা? এই বাড়িতে থাকবো না কারণ তোমার ছোট চাচার কোনো চাকরি বাকরি নেই। এতদিন সংসার চলেছে গ্রামের বাড়ির ধানি জমি বিক্রি করে। এইভাবে আর কতদিন চলবে? তাছাড়া তোমার ছোট চাচা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, চোখ লাল করে আমার দিকে তাকায়। তার এত সাহস কেন হবে? যেখানে তোমার বাবা কোনোদিন আমার দিকে চোখ লাল করে তাকায়নি, সেখানে সে তাকাবে কেন? বড় মামার বাসায় কবে যাব মা? এই সপ্তাহের মধ্যেই যাব। তোমার বই খাতা তুমি নিজে সব গুছিয়ে নেবে। ওইখানে গেলে তোমার ভালোই লাগবে। খেলার সঙ্গী সাথী পাবে। তোমার বড় মামার 2 ছেলে আছে।
টোকন এবং শোভন। ওদের সঙ্গে খেলবে। এখানে একা একা থাকো। তোমার বড় মামা তোমাকে পছন্দ করেন না? ইমন বুঝতে পারছেন না তার বড় মামা তাকে পছন্দ করেন কিনা। তার বড় মামার চেহারাটা রাগি রাগি, চশমা পরেন, চশমার ফাঁক দিয়ে তাকান। কেমন করে জানি তাকান। তিনি বাসায় এলে ফুলের গন্ধ পাওয়া যায়। এই গন্ধে গা কেমন যেন ঝিমঝিম করে। পরে সে জেনেছে এটা ফুলের গন্ধ না, জর্দার গন্ধ। বড় মামা পান খান না, শুধু শুধু জর্দা খান। তিনি যখনই বাসায় আসবেন এক প্যাকেট বিস্কিট নিয়ে এসে গম্ভীর গলায় বলেন, ইমন নিয়ে যা। ইমন বিস্কিটটা নিয়ে যায়, কিন্তু তার কোনো আনন্দ হয় না, কারণ বিস্কিট তার পছন্দ না। শুধু চায় ডুবিয়ে বিস্কিট খেতেই তার ভালো লাগে, অন্য সময় ভালো লাগে না। বিস্কিট খাবার জন্যে কেউ তো আর তাকে চা বানিয়ে দেবে না। সে ছোট মানুষ, কলেজে যখন পড়বে তখন সে শুধু চা খেতে পারবে। সুরায় বললেন, কথার জবাব দিচ্ছ না কেন? তোমার বড় মামা তোমাকে পছন্দ করে না? হ্যাঁ। মুখ এমন শুকনো করে হ্যাঁ বলছো কেন? মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে। যাও, এখন সামনে থেকে যাও। সারাক্ষণ ভোতা মুখ দেখতে আমার ভালো লাগে না। ইমন মার ঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে কি কচ্ছপ দুটা নিয়ে নেবে? মনে হয় নেওয়া যাবে না। কচ্ছপ দুটা এই বাড়িতে রেখে যেতে হবে। মাকে একবার বলে দেখলে হয়। অবশ্য বললেও লাভ হবে না। বড় মামার ছেলে টোকন এবং শোভন হয়তো তার কাছ থেকে কচ্ছপ দুটা কেড়ে নিতে পারে। একটা লাভ হয়তো হবে, রাতে মার সঙ্গে ঘুমোতে পারবে। তাদের একটা ঘর দেওয়া হবে, তারা সবাই সেই ঘরে থাকবে। এখানে বেশিরভাগ সময় তাকে ছোট চাচার সঙ্গে ঘুমোতে হয়। সে যখন ঘুমোতে যায় তখনও ছোট চাচা বাইরে। একা একা ঘুমোতে তার খুবই ভয় লাগে। তবে অনেক রাতে ঘুম ভেঙে যখন সে দেখে ছোট চাচা ঘুমোচ্ছেন, তখন তার খুবই ভালো লাগে। সে যদি খুব নরম গলাতেও ডাকে ছোট চাচা, তাহলেও ছোট চাচা উঠে বসেন, গম্ভীর গলায় বলেন, কি হয়েছে রে হার্ডনাট? বাথরুমে যাবি? হ্যাঁ, আয় যাই। ঠিক সময় ডাক দিয়েছিস। আমারও বাথরুম পেয়েছে। ছোটটা তোর কি বড়টা নাকি? আমারও ছোটটা। চল যাই। কে আগে যাবে, তুই না আমি? বড় থেকে ছোট না ছোট থেকে বড়? তুমি যা বলবে তাই। তাহলে তুই বরং আগে যা, কোলে করে নিতে হবে নাকি? হ্যাঁ। বাথরুম থেকে ফেরার পর ঘুম না আসা পর্যন্ত ছোট চাচা গল্প বলেন। তার গল্পের কোনো আগামাথা নেই, শুরু নেই, শেষ নেই, তবু ঘুম ঘুম চোখে শুনতে এত ভালো লাগে। ছোট চাচার সব গল্পই শুরু হয় মাঝখান থেকে। তারপর ব্যাংকটা বলল, পানিতে থেকে থেকে আমার সিরিয়াস সর্দি হয়েছে। নাক ঝাড়তে ঝাড়তে অবস্থা কাহিল। ওষুধপত্র কিছু দিয়ে আমাকে বাঁচান ডাক্তার সাহেব। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, তেতো ওষুধ দেবেন না, মিষ্টি ওষুধ দেবেন। আবার বেশি মিষ্টিও দেবেন না। ওষুধ বেশি মিষ্টি হলে আমার বাচ্চারা মিঠাই ভেবে খেয়ে ফেলবে। ডাক্তার বলল, ওষুধ দেব, তবে আমি খুব অবাক হচ্ছি, কারণ ব্যাঙের কখনো সর্দি হয় না। এটাই আমরা বইপত্রে পড়েছি। আপনার কি সত্যি সর্দি হয়েছে? ক্রমাগত হ্যাচ্চো হ্যাচ্চো করছি, তারপরও বিশ্বাস হচ্ছে না? তা হচ্ছে। যাই হোক, ওষুধ দিচ্ছি। ভিজিটের টাকা এনেছেন? এনেছি। এনেন আধুলি, আমার শেষ সম্বল, ব্যাঙের আধুলি। বড় মামার বাড়িতে কেউ তাকে এমন অদ্ভুত অদ্ভুত গল্প শোনাবে না। রাতে বাথরুম পেলে কোলে করে বাথরুমে নিয়ে যাবে না। কি আর করা, বড় মামার বাড়িতেও নিশ্চয় অনেক মজার মজার ব্যাপার হবে। কিছু কিছু মজা সব বাড়িতে থাকে। বড় মামার দুই ছেলে টোকন এবং শোভন, তার সঙ্গে হয়তো খুবই ভাব হবে। ওদেরও একটা বোন আছে, নাম মিতা, সবাই ডাকে মিতু। তার সঙ্গে ভাব হবে কি না কে জানে, মনে হয় হবে না। মেয়েদের সঙ্গে হয় মেয়েদের বন্ধুত্ব, ছেলেদের সঙ্গে ছেলেদের। গায়ে তেল মাখানোর ব্যাপারটায় সুপ্রভার মনে হয় খুব আরাম পায়। তেল মাখানোর মাঝখানে ঘুমিয়ে পড়ে। আশ্চর্যের ব্যাপার, ঘুমের মধ্যে আবার নাকও ডাকে। এইটুকু ছোট বাচ্চা নাক ডাকি ঘুমাবে কেন? তার উপর মেয়ে মানুষ। সুরার খুব রাগ লাগে, এখনো রাগ লাগছে। চর দিয়ে ঘুম ভাঙিয়ে দিতে ইচ্ছে করছে। রাগ সামলে সুরায় বারান্দায় গেল। ফিরোজ বারান্দায় পা ছড়িয়ে বসে খবরের কাগজ পড়ছে। তার সামনে গম্ভীর মুখে ইমন বসে আছে। ফিরোজ বলল, কেমন আছেন ভাবি? একই বাড়িতে বাস করছে, অথচ দেখা হলে প্রথম বাক্যটি বলছে, কেমন আছেন ভাবি। এর মানে কি এই যে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া
আপনি ভালো থাকেন না। সুরাইয়া বলল, ফিরোজ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ফিরোজ খবরের কাগজ ভাঁজ করে রাখতে রাখতে বলল, বলুন। ইমন উঠে চলে যাচ্ছে। সে জানে বড়রা যখন জরুরি কথা বলে সেখানে ছোটদের থাকার নিয়ম নেই। বড়রা তাদের জরুরি কথার আশেপাশে ছোটদের চায় না, অথচ ছোটদের সমস্ত জরুরি কথায় বড়দের থাকতে হয়। সুরাইয়া বেজের মোড়া এনে ফিরোজের সামনে বসল। ফিরোজ শঙ্কিত বোধ করছে। ভাবির বসার ভঙ্গি কঠিন। ভাবি কি বড় ধরনের ঝগড়ার প্রস্তুতি নিয়ে এসেছে? কি নিয়ে ঝগড়া করবে? ভাবি, চা খাবেন? চা দিতে বলি। চা খেতে খেতে কথা বলুন। তোমার সঙ্গে এমন কোনো কথা নেই যে চা খেতে খেতে বলতে হয়। ফিরোজ, শোনো, আমি এখানে থাকবো না। আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আমি তার কাছে গিয়ে থাকবো। ফিরোজ বলল, আমি জানি, ইমন আমাকে বলেছে। তুমি একটা ঠেলা গাড়ি এনে দাও, আমি কিছু জিনিসপত্র নিয়ে যাব। স্টিলের ট্রাঙ্ক, ইমনের পড়ার টেবিল চেয়ার, আমার বড় কালো ট্রাঙ্কটা। কবে যাবেন ভাবি? কবে মানে? আজই যাব। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো, সবার জন্যই ভালো। তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। আমার জন্য ভালো কেন? তোমার চাকরি বাকরি কিছু নেই, এত বড় সংসার পুষতে হচ্ছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, গ্রামের বাড়ির সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। তুমি অকারণে এত কিছু করবে কেন? তুমি কে? ভাবি, আমি ইমনের চাচা। বাপ যখন থাকে না তখন চাচা ফাচা অনেক দূরের ব্যাপার। আপনার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাচ্ছি না, তবে আমার মনে হয় এখানে থাকাটাই আপনার জন্য ভালো হবে। কেন ভালো হবে? পরিবেশে অভ্যস্ত হবার ব্যাপার আছে। আপনি এই পরিবেশে থেকে অভ্যস্ত, ইমন অভ্যস্ত। তুমি জমি বিক্রি করে আমাদের খাওয়াবে? হ্যাঁ ভাবি। সেটা কতদিন? তোমাদেরকে জমিদারি আছে? জমিদারি নেই, জমি জমা খুব সামান্যই আছে। ভাবি, আমি ব্যবসা শুরু করেছি, বোতল সাপ্লাইয়ের কাজ করছি। সামান্য হলেও কিছু টাকা পয়সা তো পাচ্ছি। ব্যবসার নিয়মকানুন বুঝতে শুরু করেছি। আমার ধারণা আমি ভালোই করব। ভালো করলে ভালো, ভালো করতে থাকো, কোটিপতি হয়ে যাও। গাড়ি হোক, বাড়ি হোক, তোমরা সুখে থাকো। তোমাকে যা বলেছি তা করো। আমাকে একটা ঠেলা গাড়ি এনে দাও। ভাবি, শুনো, মার শরীর খুব খারাপ। মা চিকিৎসার জন্য ঢাকায় আসছেন। মা আসুক, তারপর যান। ওনার সঙ্গে আমার যাওয়ার সম্পর্ক কি? আমি আজই যাব। আচ্ছা ঠিক আছে, তুমি আরেকটা কাজ করবে। সুপ্রভাকে আমি পালতে পারছি না, তাকে পালক দেওয়ার একটা ব্যবস্থা করবে। কি বলছেন? বুঝতে পারছি না ভাবি। বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যাদের ছেলে পুলে নেই। এমন কোন একটা ফ্যামিলিকে ওকে দিয়ে দাও। সেও সুখে থাকবে, আমিও সুখে থাকবো। এইসব যন্ত্রণা আমার অসহ্য লাগছে। ওহ আচ্ছা, মেয়েটা হয়তো অপয়া। ও পেটে আসার পর থেকে যত সমস্যা, আমার আর ভালো লাগে না। ভাবি, আপনি আজই যাবেন? হ্যাঁ। ইমনের তো স্কুল অনেক দূর হয়ে যাবে। স্কুল থেকে ওকে আনা নেওয়া কে করবে? জানি না, স্কুল বদলে দিব কিংবা ঘরে বসে থাকবে। বাপ নেই, ছেলের আবার কিসের স্কুল? তার কি পড়াশোনা হবে? হবে না। বড় হয়ে ইট ভাঙবে কিংবা রিক্সা চালাবে। সুপ্রভার ঘুম ভেঙেছে, কাঁদতে শুরু করছে। সুরাইয়া উঠে চলে গেল। ফিরোজ বসে রইল। পত্রিকা পড়া হয়নি, এখন আর পড়তে ইচ্ছে করছে না। ভাবি যখন চলে যাবে বলে ঠিক করেছে তখন যাবেই, তাকে বোঝানোর কেউ নেই। সে কারো কথা শুনবে না। ইমন ছোট ছোট পা ফেলে আসছে। ছোট চাচার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। ফিরোজ হাত ইশারে তাকে কাছে ডাকলো। ইমন আসছে কিন্তু অন্যদিকে তাকিয়ে এগোচ্ছে। একবারও তার চাচার দিকে তাকাচ্ছে না। ছেলেটা অদ্ভুত হয়েছে, অদ্ভুত কিন্তু অসাধারণ। খবর কি রে বেটা? ভালো। বড় মামার বাড়িতে চলে যাচ্ছিস তাহলে? হ্যাঁ। গুড। যাওয়ার আগে কাঁদবি না তো? না। ভেরি গুড। বোকা ছেলেরাই কাঁদে, বুদ্ধিমানরা কাঁদে না। তুই বোকা নাকি বুদ্ধিমান জানি না। আয় পরীক্ষা করে দেখি বোকা না বুদ্ধিমান। কোলে এসে বস, আমি তোর চুলে বিলি কেটে কেটে আদর করব। তখন যদি কেঁদে ফেলিস তাহলে বুঝবো তুই বোকা, আর না কেঁদে থাকতে পারলে তুই বুদ্ধিমান। ইমন গুটিসুটি মেরে তার চাচার কোলে বসে আছে। তার শরীর কেঁপে কেঁপে উঠছে। সে প্রাণপণ চেষ্টা করছে চোখের পানি আটকানোর জন্য। কোনো লাভ হচ্ছে না। চোখ ভর্তি করে পানি আসছে। সে সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলছে। ছোট চাচার কাছে
সে বোকা প্রমাণিত হচ্ছে। এই দুঃখ বোধেও সে আক্রান্ত, তবে সে জানে না ছোট চাচাও তার মতোই বোকা। ছোট চাচার চোখও ভিজে উঠেছে, পানি জমতে শুরু করেছে। হার্ডনাট, হ্যাঁ, যেখানে থাকিস, যেভাবে থাকিস, ভালো থাকবি কেমন? আচ্ছা, কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না। আচ্ছা, গল্প শুনবি? হ্যাঁ। এক দেশে ছিল এক ব্যাঙ, কথা নেই বার্তা নেই। হঠাৎ বেচারা সর্দি লেগে গেল, সর্দি এবং কফ। সারাদিন নাক ঝাড়ে আর খক খক করে কাশে। ব্যাঙের স্ত্রী বলল, ওগো, ডাক্তারের কাছে যাও, তোমার কাশির শব্দে বাচ্চারা ঘুমোতে পারছে না। ব্যাঙ বলল, ডাক্তারের কাছে যে যাব, ভিজিটের টাকা লাগবে না? তার স্ত্রী বলল, আধুলিটা নিয়ে যাও। ব্যাঙ বলল, আধুলিটাই আমাদের শেষ সম্বল, সেটাই নিয়ে যাব? হ্যাঁ, যাও। শরীরটা তো আগে দেখবে, টাকা গেলে টাকা আসবে, শরীর গেলে কি শরীর পাওয়া যাবে? ব্যাঙ বলল, বউ কথা তো ভালোই বলছে, আচ্ছা যাই ডাক্তারের কাছে। ব্যাঙের স্ত্রী বলল, ব্লাড প্রেশারটা একটু চেক করিও, আমার ধারণা তোমার প্রেশারও বেড়েছে। কাল রাতে বৃষ্টির সময় তুমি যখন ডাকছিলে, তখন তোমার গলা কেমন যেন অন্যরকম শোনাচ্ছিল। ছোট চাচা দম নেবার জন্যে থামতে ইমন বলল, বাবা কি আর ফিরে আসবে না চাচা? বুঝতে পারছি না রে। ধরে নে ফিরে আসবে না, তাহলে কষ্ট কম পাবি। ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস, মানুষটা ফিরবে না, কষ্ট বেশি না? হ্যাঁ, তোর মা সারাক্ষণ ভাবছে এই বুঝি মানুষটা ফিরল। রাতে ঘুমায় না, জেগে থাকে, গেটে সামান্য শব্দ হলে ছুটে আসে। এই অবস্থাটা তো ভয়ঙ্কর। সুপ্রভা খুব কাঁদছে। সুরায়া মেয়ের কান্না থামানোর কোনো চেষ্টা করছে না। কাঁদুক, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় নিজেই থেমে যাবে। সে যখন কাঁদে তখন তো কেউ তার কান্না থামাতে আসে না। সে কেন যাবে? তার কেন তো দায় পড়েছে? পৌষ মাস, প্রচন্ড শীত পড়েছে, শীতের সঙ্গে কুয়াশা। ইমন বসে আছে তার বড় মামার বাড়ির দোতলা বারান্দায়। সে অবাক হয়ে দেখছে কুয়াশায় সব ঢেকে আছে, একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। বাড়ির সামনে কাঁঠাল গাছটা মনে হচ্ছে ছোট একটা পাহাড়। তার ছোট চাচা বলেছিলেন, কুয়াশা আসলে মেঘ। আকাশের মেঘ যখন মাটিতে নামে তাকে বলে কুয়াশা। ইমনের খুব অদ্ভুত লাগছে এই ভেবে যে সে মেঘের ভেতর বসে আছে। আজ ছুটির দিন, তার বারান্দায় চুপচাপ বসে থাকার কথা না। ছুটির দিনের সকালবেলায় এই বাড়িতে নানান ধরনের খেলা হয়। টোকন আর শোভন টেনিস বল নিয়ে ক্রিকেট খেলে। টোকনের খুবই কাঁদনে স্বভাব, কিছু হতেই কান্না শুরু করে। আর শোভন মারামারিতে ওস্তাদ, হুট করে মারামারি শুরু করে দেয়। শোভন ক্রিকেট ব্যাট দিয়ে ধমাধম ভাইকে মারে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, কেউ কখনো নালিশ করে না। মারামারি এবং কান্নাকাটি কিছুক্ষণের মধ্যে থেমে যায়, আবার খেলা শুরু হয়। মিতু একা একা রান্নাবাটি খেলে। ক্রিকেট খেলায় তাকে নেওয়া হয় না, মিতু রান্নাবাটি খেলায় তাকে নেয় না। একদিন শুধু বলেছিল, এই তুই কি চাকর হবি? তুই চাকর হলে খেলতে নেব, যা বাজার করে নিয়ে আয়, মনে করে কাঁচামরিচ আনবি, আর খবরদার পয়সা সরাবি না। ইমনের খেলতে ইচ্ছে করেছিল, কিন্তু চাকর হওয়াটা মেনে নিতে পারছিল না বলে খেলেনি। তবে না খেললেও সে বেশিরভাগ সময় আশেপাশে ঘুরঘুর করে। আজ ইমন এখনো নিচে নামছে, কারণ নিচে নামিয়ে নেওয়ার জন্য মিতু আসেনি। বড় মামার বাড়ির দোতলার সিঁড়ি পুরোপুরি শেষ হয়নি, রেলিং দেওয়া বাকি। এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে ইমনের অসম্ভব ভয় লাগে। মিতু বয়সে তার সমান হলেও ঠিক সমানও না, 5 দিনের বড়। ভয়ঙ্কর সাহসী। একবার সে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠেছিল। মিতু শুধু যে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে ওঠে তা না, 3 তলার ছাদে পা ঝুলিয়ে বসতেও পারে। সেই ছাদেও রেলিং নেই। ইমনের বড় মামা ছাদে রেলিং দেবেন না, শুধু শুধু বাজে খরচ। ইমনের ধারণা দোতলা সিঁড়িতেও রেলিং দেওয়া উচিত। রেলিং দেওয়া না হলে সে নিজে কোনো একদিন পড়ে যাবে। ইমন চমকে উঠে দাঁড়ালো।
মা ডাকছেন। আগে মা ডাকলেই আনন্দ হতো, এখন হয় না। মার ডাকা মানেই কিছু একটা নিয়ে ধমকাধমকি হবে। ধমক খাবার মতো কিছু অবশ্য সে করেনি। সকালে বই নিয়ে বসেছে অনেকক্ষণ। মা যখন বললেন, যথেষ্ট ঘ্যানঘ্যানানি হয়েছে, এখন যাও, তখনই শুধু সে উঠে এসেছে। ইমন ভয়ে ভয়ে মার ঘরের দরজা ধরে দাঁড়ালো। মার রাতে জ্বর এসেছিল, এখনো বোধহয় জ্বর। মা শুয়ে আছেন। সুপ্রভা মার পাশে বসে নিজে নিজে খেলছে। ইমনের কাছে খুবই আশ্চর্য লাগে যে সুপ্রভা নিজে নিজে বসতে পারে, হামাগুড়ি দিতে পারে। কিছু দেখলেই দুহাতের 2 আঙুল উঁচু করে বলে, যে 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 যে। মানুষ কাউকে কিছু দেখাতে চাইলে 1 আঙ্গুল দিয়ে দেখায়, সুপ্রভা দুহাতের 2 আঙ্গুল দিয়ে দেখায়। এটাও তার কাছে বিস্ময়কর মনে হয়। সুপ্রভা ইমনকে দেখা মাত্র দুহাতের 2 আঙ্গুল উঁচু করে তাকে দেখালো এবং ক্রমাগত বলতে লাগলো, যে 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 যে। সুরায় বলল, কোথায় ছিলি? ইমন ভীত গলায় বলল, বারান্দায়। রান্নাঘরে গিয়ে বলতো আমাকে চিনি দুধ ছাড়া লিকার দিয়ে 1 কাপ চা দিতে, লেবু যেন না দেয়। চায়ের মধ্যে লেবুর গন্ধ, অসহ্য। তোমার জ্বর কমেছে মা? সুরায় বিরক্ত গলায় বলল, আমার জ্বরের খবর তোকে নিতে হবে না, যা করতে বলছি কর। তোর গলা খালি কেন? মাফলার যে একটা দিয়েছিলাম সেটা কই? ঠান্ডা লেগে রাতে যদি খুক খুক করে কাশিস তাহলে গলা চেপে ধরব, তখন বুঝবি কত ধানে কত চাল। যা, এখন সামনে থেকে যা। ইমন দোতলা থেকে 1 তলায় নামছে। নামতে গিয়ে সে লজ্জায় মরে যাচ্ছে, কারণ সে নামছে বসে বসে। কেউ দেখলেই হাসবে, বিশেষ করে মিতু যদি দেখে তাহলে সর্বনাশ হবে। খুব হাসাহাসি করবে। এমনিতেই মিতু তাকে নিয়ে খুব হাসাহাসি করে, তাকে ডাকে ক্যাবলা বাবা। এই অবস্থায় দেখে ফেললে হয়তো আরো ভয়ঙ্কর কোনো নামে ডাকবে। ইমন ঠিক মতোই নামলো, কেউ তাকে দেখল না। রান্নাঘরে বুয়াকে চায়ের কথা বলল। বুয়া বিরক্ত গলায় বলল, আমার হাত বন্ধ, এখন চা দেওয়ান যাইব না। বুয়ার কথা শুনে ইমনের ভয় ভয় লাগছে। বুয়া যদি চা না পাঠায়, মা বুয়ার উপর রাগ করবেন না, তার উপরই রাগ করবেন, চর মারবে বা চুল ধরে ঝাঁকুনি দিবে। ইমন বিড়বিড় করে বলল, বুয়া, মার খুব জ্বর, সকালে কিছু খায়নি, এই জন্য চা চাচ্ছে, দুধ চিনি লেবু ছাড়া শুধু লিকার। কইলাম না হাত বন্ধ। ইমন মন খারাপ করে রান্নাঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে তারা খুব খারাপ অবস্থায় আছে, কেউ তাদের কোনো কথা শোনে না। ইমন যদি কোনো কাজের লোককে বলে, এই আমাকে 1 গ্লাস পানি দাও, সে অবধারিতভাবে না শোনার ভান করে চলে যাবে, কিংবা দিতেছি বলে সামনে থেকে সরে যাবে, কিন্তু আর ফিরে আসবে না। আগে এই নিয়ে তার খুব মন খারাপ লাগতো, এখন লাগে না। ইমন বারান্দায় এসে দেখে মিতু বারান্দার পিলারে হেলান দিয়ে কমলা খাচ্ছে। এই শীতে তার গায়ে পাতলা একটা ফ্রক। খুব যারা সাহসী মেয়ে তাদের বোধহয় শীতও কম লাগে। ইমনের খুব ইচ্ছে করছে মিতুর কাছে যেতে, তবে এখন সে যাবে না, একটু পরে যাবে। মিতুর কমলা খাওয়া শেষ হবার পরে যাবে। এখন মিতুর পাশে গিয়ে দাঁড়ালে মিতু ভাবতে পারে সে কমলার লোভে কাছে এসেছে। মিতুর কমলা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে অন্যদিকে তাকিয়ে থাকবে, এমন ভান করবে যেন খুব মন দিয়ে কিছু দেখছে। এই ক্যাবলা, এই। মিতু ডাকছে। মিতুর কমলা শেষ হয়নি, হাতে এখনো কয়েকটা কোয়া রয়েছে। ইমন কাছে গিয়ে দাঁড়ালে 1-2টা কোয়া হয়তো তার হাতে দেবে, তখন ইমনকে লোভীর মতো লাগবে, আবার নাও দিতে পারে। মিতুর কোনো ঠিক ঠিকানা নেই। ইমন কাছে গেল। মিতু তাকে কমলার কোনো কোয়া দিল না, পুরো কমলা শেষ করে বলল, ক্যাবলা, আজ তোর ছোট চাচা আসবে না? ইমন বলল, আসতে পারে। ছোট চাচার কথা ওঠায় ইমনের মন ভালো হয়ে গেল। সে একটু হেসেও ফেলল। আর শুক্রবার, ছুটির দিন। ছুটির দিনে ছোট চাচা আসে। গত শুক্রবার আসেনি, আজ হয়তো আসবে। তোর ছোট চাচাকে দেখতে কেমন লাগে জানিস? কেমন লাগে? অবিকল রাম ছাগলের মতো লাগে। দাড়ি রেখেছে তো, এই জন্যে। রাম ছাগলেরও দাড়ি থাকে। ইমনের চোখে প্রায় পানি এসে যাচ্ছে। ছোট
ছোট চাচাকে কেউ খারাপ বললে তার খুব খারাপ লাগে। তাছাড়া দাড়িতে ছোট চাচাকে খুব সুন্দর লাগে। মিতু বলল, আমি যখন কমলা খাচ্ছিলাম তখন তুই লোভীর মতো তাকিয়েছিলি কেন? তাকিয়েছিলাম না তো? অবশ্যই তাকিয়েছিলি, লোভী কোথাকার। আবার মিথ্যা কথা বলিস, মিথ্যুক। আমি মিথ্যুক না, আমি সত্যুক। অবশ্যই তুই মিথ্যুক। বাবা মারা গেছে, আবার মিথ্যা কথাও বলে। বাবা মরেনি, বেড়াতে গেছে। চলে আসবেন, চলে আসবেন হাতি, কোনোদিন আসবে না। আসবে, তুই বললেই হবে? সবাই জানে আসবে না। তুই একে তো মিথ্যুক, তার উপরে বোকা। আমি বোকা না, অবশ্যই তুই বোকা, বোকা এবং ভীরু। সিঁড়ি দিয়ে বসে বসে পা লেছড়ে নামিস, আমি দেখেছি। ইমন চোখের পানি সামলাবার চেষ্টা করছে, পারছে না। মিতু বলল, একদিন তুই যখন সিঁড়ি দিয়ে বসে বসে নামছিলি তখন আমি তোর ইয়েটা দেখে ফেলেছি, দেখতে সাদা কেঁচোর মতো। ইমনের চোখ এবার পানি এসে গেল। চোখ মুছে সে রওনা হলো রান্নাঘরের দিকে। বোয়াকে আরেকবার অনুরোধ করে দেখবে যেন মাকে সে চাটা দিয়ে আসে। মিতু তার ফ্রকের পকেট থেকে আরেকটা কমলা বের করেছে। মেয়েটার মুখ গোলগাল, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, অসম্ভব সুন্দর চেহারা। একবার তার দিকে চোখ পড়লে চোখ ফেরানো মুশকিল। এ হচ্ছে সেই ধরনের মেয়ে যাকে দেখলে কথা বলতে ইচ্ছে করে। মজার ব্যাপার হলো, আজ থেকে ঠিক 20 বছর পর এই মেয়েটি তার বাবার ঘরে ঢুকে অত্যন্ত শান্ত ভঙ্গিতে বলবে, বাবা, আমি ইমনকে বিয়ে করতে চাই। মিতুর বাবা হতভম্ব হয়ে বলবেন, কি বললি? যা বলেছি তুমি শুনেছ, তোর কি মাথা খারাপ? মিতু আগের চেয়েও শান্ত গলায় বলবে, বাবা, আমার মাথা খারাপ না, তুমি ব্যবস্থা করে দাও। সেই গল্প যথাসময়ে বলা হবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি ইমন তার ছোট চাচার কোলে। সে চাচার ঘাড়ে মুখ লুকিয়ে আছে, নিঃশব্দে কাঁদছে। ফিরোজ বলছে, কেঁদে তুই আমার ঘাড় ভিজিয়ে ফেলছিস, তোর হয়েছেটা কি বলতো? 15 দিন পর এসেছি, কোথায় গল্প গুজব করবি? এরকম করলে আর আসবো না, কিন্তু দোতলা থেকে নিচে ফেলে দেব। ফেলে দিলাম। 1 মিনিটের মধ্যে যদি হাসির শব্দ না শুনি তাহলে কিন্তু সত্যি সত্যি ফেলে দেব। ইমন হাসতে না পারলেও হাসির মতো শব্দ করল। ছোট ছোট একটু মাথা খারাপের মতো আছে, সত্যি সত্যি ফেলে দিতে পারে। সুরাইয়ের জ্বর আরো বেড়েছে। জ্বরের আঁচে মুখ লালচে হয়ে আছে, চোখ জলজল করছে। ফিরোজ বসেছে তার সামনের একটা চেয়ারে। ফিরোজ বলল, ভাবি কেমন আছেন? সুরাই বলল, ভালো। খারাপ থাকবো কেন? খারাপ থাকার মতো নতুন কিছু তো হয়নি। আপনার জ্বর কি বেশি? জানি না, তোমার খবর বলো। ব্যবসাপাতির অবস্থা কি? অবস্থা বেশি ভালো না, খারাপই বলতে পারেন। ব্যবসা করতে ক্যাশ টাকা লাগে, ক্যাশ টাকা তো নেই। তোমার ভাইয়ের টাকা পয়সার খোঁজ নিতে বলেছিলাম, নিয়েছ? ফিরোজ কিছু বলল না, চুপ করে রইল। এই প্রসঙ্গে আলাপ করতে তার ইচ্ছে করছে না। অফিসে তার ভাইয়ের টাকা পয়সা ভালোই আছে। টাকাটা পেতে হলে তার মৃত্যু হয়েছে এই মর্মে প্রমাণসহ কাগজপত্র দিতে হবে। ভাইয়ের মৃত্যু হয়েছে এই জাতীয় কাগজ তার কাছে নেই। একটা মানুষ নিখোঁজ হয়েছে, এই পর্যন্তই, তার আর কোনো খোঁজ নেই। ভাবি, ইমনের পড়াশোনা কেমন হচ্ছে? জানি না। সুপ্রভা দেখতে খুব সুন্দর হচ্ছে। ও সুন্দর হলেই কি আর অসুন্দর হলেই কি? তুমি কি এখনো মেসেই থাকো? জি। চিরজীবন কি মেসেই থাকবে? ঘরবাড়ি করবে না? বিয়ে টিয়ে করবে না? ব্যবসার অবস্থা ভাবি খুবই খারাপ। খারাপ হলে কি আর করবে? মেসে মেসে জীবন কাটিয়ে দাও। ফিরোজ একটু ঝুঁকে এসে বলল, ভাবি, আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। সুরায় ভ্রুকুচকে বলল, কি আবদার? মার শরীর খুব খারাপ, প্যারালাইসিস হয়ে গেছে, মনে হয় বাঁচবেন না। আপনাকে খুব দেখতে চাচ্ছেন। আমাকে দেখে কি হবে? মনে হয়তো শান্তি পাবেন। আমাকে দেখে শান্তি পাবার কিছু নেই। আমি কোনো শান্তির বড়ি না। ভাবি, এইভাবে কথা বলবেন না। আপনি আমার সঙ্গে চলেন, সবাইকে নিয়ে ঘুরে আসি। দীর্ঘদিন একটা জায়গায় পড়ে আছেন, ঢাকার বাইরে গেলে ভালো লাগবে। আমার ভালো লাগা নিয়ে তোমার ভাবতে হবে না। ভাবি,
আমি হাত জোর করছি। সুরায় বিরক্ত গলায় বলল, কথায় কথায় হাত জোর করবে না, এইসব নাটক আমার ভালো লাগে না। আমি কোথাও যাব না। তাহলে একটা কাজ করি, ইমনকে নিয়ে যাই। না, ওকে আমি একা একা কোথাও পাঠাবো না। একা কোথায় ভাবি, আমি তো সঙ্গে যাচ্ছি, নিয়ে যাব, একদিন থাকবে, তারপর চলে আসবে। না, অনেকদিন তো হয়ে গেল ভাবি, এখন একটু স্বাভাবিক হবার চেষ্টা করা উচিত না? আমি স্বাভাবিকে আছি, এর চেয়ে বেশি স্বাভাবিক হওয়া আমার পক্ষে সম্ভব না। ফিরোজ, তুমি এখন যাও, শরীর ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না। আমি যাব বৃহস্পতিবার দুপুরে, সকালবেলা এসে একবার খোঁজ নিয়ে যাব। কি খোঁজ নিয়ে যাবে? যদি আপনি যান আমার সঙ্গে, কিংবা ইমনকে দেন। একবার তো না বলেছি, তারপরও চাপ দিচ্ছ কেন? চাপ দিচ্ছি না ভাবি, অনুরোধ করছি। মার শরীর খুবই খারাপ, বাঁচবেন না। ইমনের জন্য খুব অস্থির। ভাবি, আজ আমি উঠি, বৃহস্পতিবার সকালে আসব। যাওয়ার আগে দেখা করার জন্য আসব। সুপ্রভা কি ঘুমাচ্ছে? হ্যাঁ। ওকে দিন, একটু কোলে নিয়ে আদর করি। কোলে নিয়ে আদর করতে হবে না, ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙলে বিশ্রী করে কাঁদে, অসহ্য লাগে। সুপ্রভার কান্না শুধু না, সুরায়ের সবকিছুই অসহ্য লাগে। ইমন যখন পড়ার টেবিলে বসে গুনগুন করে, সেই গুনগুন শুনলেও তার অসহ্য লাগে। আবার সে যখন নিঃশব্দে পড়ে, তখন চারদিকে নৈশব্দ অসহ্য লাগে। সবচেয়ে বেশি অসহ্য লাগে তার বড় ভাই জামিলুর রহমানকে। জামিলুর রহমান মাঝে মাঝে বোনের ঘরে ঢোকেন, নানান বিষয় নিয়ে কথা বলেন। দু একটা কথা শোনার পরেই সুরায়ের মাথা ধরে যায়। সুরায়ের সঙ্গে সঙ্গে বলে, ভাইজান, প্রচণ্ড মাথা ধরেছে। তিনি তারপর বসে থাকেন, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যান এবং কথা বলতেই থাকেন। তারপর সুরায়, তুই কেমন আছিস বল? ভালো। দিনরাত 24 ঘন্টা একটা ঘরের ভেতরে থাকিস, এর নাম ভালো থাকা? তোর তো পাগল হতে বেশি বাকি নাই। পাগল আমি হব না ভাইজান, পাগল হলে আগেই হতাম। আগে যখন হই নাই, এখনো হব না। আশেপাশে সবাইকে পাগল বানাবো, কিন্তু নিজে পাগল হব না। এই তো একটা কথার মতো কথা বলেছিস, নিজে ভালো থাকবি। নিজের ভালো থাকাটাই জরুরি, অন্যের যা ইচ্ছা হোক। নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। শুনে ভালো লাগলো। একটা ঘটনা ঘটলে চিত হয়ে পড়ে যেতে হয় না। দুর্ঘটনা মানুষের জীবনে ঘটে না, সবসময় ঘটে। ভাইজান, আমার মাথাটা খুবই ধরেছে। দিনরাত ঘরে বন্দী হয়ে থাকলে মাথা ধরবে না? মাথা ধরবেই। আমার কথা শোন, মাথা থেকে সবকিছু বাদ দে। আয়, আমরা তোর জীবন নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করি। নতুন চিন্তা ভাবনাটা কি? আমাকে বিয়ে দেবার কথা ভাবছেন? যদি ভাবি, অসুবিধা কোথায়? তোর বয়স অল্প, সারাটা জীবন পড়ে আছে। সুরায় হতভম্ব গলায় বলল, ইমনের বাবা বেঁচে থাকতেই আমি আরেকটা বিয়ে করে ফেলব? বেঁচে আছে তোকে কে বলল? মরে গেছে সেটাই বা কে বলল? তাছাড়া আমি জানি বেঁচে আছে। আর যদি নাও থাকে, বিয়ে তো আমি করব না। খুব ভালো একটা ছেলে পেয়েছিলাম, ইন্টেন্ডিং এর ব্যবসা করে, বয়স অল্প। রোড অ্যাক্সিডেন্টে স্ত্রী মারা গেছেন। আপনি চান আমি আমার 2 বাচ্চা নিয়ে তার ঘাড় ধরে ঝুলে পড়ি? ভাইজান, যখন আপনার মনে হবে আমাদের আর পালতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তখন বলবেন, আমি চলে যাব। কোথায় যাবি? কোথায় যাব সেটা আমার ব্যাপার। ভাইজান, এখন আপনি যান। আমার এখন মাথা ধরেছে, মনে হচ্ছে দেয়াল ধরে মাথা ঠুকি। জামিলুর রহমান সাময়িকভাবে উঠে চলে যান, তবে কিছুদিন পর আবারও আরেকটি ছেলের সন্ধান নিয়ে উপস্থিত হন। বুঝলি, ভদ্রলোকের বয়স সামান্য বেশি, মনে হয় 50 ক্রস করেছে, তবে ভালো স্বাস্থ্য, চেহারাও সুন্দর, দেখলে মনে হবে 35। হাইলি এডুকেটেড, ইলিন ইউনিভার্সিটি থেকে MSc করেছে। আমেরিকান এক মেয়ে বিয়ে করেছিল, বিয়ে টেকেনি। আমেরিকান মেয়ে, বুঝতেই পারছিস, বিয়েটা ওদের কাছে একটা খেলা। কিছুদিন হানি বলা, তারপর সাপ নেউলের খেলা। সুরেয়া ভাইকে থামিয়ে দিয়ে বলল, ভাইজান শোনেন, আমি আমেরিকার মেয়ে না, আমি বাঙালি মেয়ে, এবং বিয়েটা আমার কাছে খেলা না। আমার একবার বিয়ে হয়েছে,
আমার স্বামী আমাকে তালাকও দেয়নি, মরেও যায়নি, আমি আবার বিয়ে করব কেন? কোনো স্বামী যদি 2 বছর তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ না রেখে নিরুদ্দেশ থাকে, তাহলে সেই বিয়ে অটোমেটিক্যালি তালাক হয়ে যায়। কে বলেছে? মাওলানা সাহেব বলেছে। মাওলানা সাহেবদের বিয়ে হয়তো তালাক হয়ে যায়। ইমনের বাবা তো মাওলানা না। ইমনের বাবা বেঁচে আছেন, তিনি একদিন ফিরে আসবেন, এই বিষয়টা সুরায়ের মনে প্রাণে বিশ্বাস করে। সুরায়ের সঙ্গে সঙ্গে আরেকজন বিশ্বাস করে, সে সুরায়ের ভাবি ফাতেমা। জামিলুর রহমান যেমন অতিরিক্ত চালাক, তার স্ত্রী ফাতেমা তেমনি অতিরিক্ত বোকা। জগতের বোকারা ভালো মানুষ ধরনের হয়, ফাতেমা বেগম তা না। ভালো মানুষই কোনো ব্যাপার তার মধ্যে নেই। সুরায়া তার পুত্রকন্যা নিয়ে এই সংসারে সিন্দাবাদের ভূতের মতো চেপে আছে। এই ব্যাপারটা তার কাছে অসহনীয় লাগে। বোকা মানুষ বলেই তিনি মনের ভাব গোপন রাখেন না, সরাসরি বলেন। পানের পিক ফেলে গম্ভীর গলায় বলেন, একটা কিছু ব্যবস্থা তো নেওয়া দরকার, আর কতদিন? আমার ছেলে পুলে বড় হচ্ছে। তারপরও সুরায়া তার ভাবিকে খুব পছন্দ করে, কারণ ফাতেমারও ধারণা ইমনের বাবা বেঁচে আছে, কোনো একদিন ফিরে আসবে। সেই কোনো একদিনটা কবে, সেটা ফাতেমা জানে না, সুরায়াও জানে না। সুরায়ার কেন জানি মনে হয় লোকটা ফিরবে গভীর রাতে, হয়তো ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, এর মধ্যে ভিজতে ভিজতে উপস্থিত হবে। সুরায়া দরজা খুলে দেবে, সে ঢুকবে খুব সহজভাবে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকা হচ্ছে লোকটার স্বভাব। সে তার স্বভাব মতো বলবে, দেখি একটা তোয়ালে দাও তো, মাথাটা ভিজে গেছে। সুরায়া তোয়ালে এগিয়ে দেবে। মানুষটা মাথা মুছতে মুছতে বলবে, তুমি কেমন আছো? সে বলবে, ভালো। এত রোগা লাগছে কেন, শরীর খারাপ? সেও সহজভাবেই বলবে, না, শরীর ঠিকই আছে। যে যেমন তার সঙ্গে সেরকম আচরণ করতে হয়। মানুষটা এক পর্যায়ে বিছানার দিকে তাকিয়ে বলবে, ইমনের পাশে শুয়ে আছে এই ছোট্ট মেয়েটা কি? ওর নাম সুপ্রভা। সুপ্রভা কে? সুপ্রভা হলো ইমনের ছোট বোন। বলো কি, সুন্দর হয়েছে তো? হ্যাঁ, সুন্দর হয়েছে। ওকে ডেকে তুলবো? কোল নেবে? না থাক, ঘুম ভাঙানোর দরকার নেই। ইমন তো দেখি বড় হয়ে গেছে। বড় তো হবেই। তুমি কি ভেবেছিলে যেরকম রেখে গেছো ফিরে এসে সেরকম দেখবে? মানুষটা কথা ঘুরাবার জন্য বলবে, ঠান্ডা লেগে গেছে, চা খাওয়াতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না। তুমি ভাত খাবে না? হ্যাঁ খাবো, ভাতও খাবো। গোসল করতে হবে, সাবান দাও তো। ভাত খাবার আগে চা খাবে নাকি ভাত খাবার পরে চা খাবে? চা খেয়ে গোসলখানায় ঢুকবো। আচ্ছা, এই বাড়িটা কার? আমার বড় ভাইয়ের বাড়ি। বাড়ি তো বেশ বড়। মানুষটা চেয়ারে চুপচাপ বসে থাকবে। সুরায় যাবে চা বানাতে। শুধু চা বানালে হবে না, ভাত চড়াতে হবে, গরম ভাত। ভাতে 1 চামচ ঘি, ডিম ভাজা, ডিম ভাজার সঙ্গে শুকনো মরিচ ভাজা, নতুন আলু ডোবা তেলে মচমচ করে ভাজা। মানুষটার খুব প্রিয় খাবার। সুরায় রোজ রাতে দীর্ঘ সময় নিয়ে কাল্পনিক কথোপকথন চালায়। এক এক রাতের কথাবার্তা হয় এক এক রকম। রাতের এই কথোপকথনের অংশটা তার বড় ভালো লাগে। এমন অন্ধকারে সিঁড়ি ঘরের নিচে দাঁড়িয়ে কাঁদছে। জায়গাটা বিশ্রী রকমের অন্ধকার, সে কারণে তার ভয় লাগছে। আবার অন্ধকার থেকে বারান্দার আলোতে আসতেও পারছে না। সে পেন্সিল হারিয়ে ফেলেছে। স্কুলের ব্যাগ গুছাতে গিয়ে ধরা পড়েছে পেন্সিল নেই। এই দুঃসংবাদ মাকে না দিয়ে উপায়ও নেই। সে মাকে বলল। সুরায় ধমক ধমক কিছুই দিল না, শান্ত গলায় বলল, যেখান থেকে পারিস পেন্সিল খুঁজে আন। পেন্সিল না এনে আজ ঘুমোতে পারবি না। ঘণ্টাখানিক আগে সে মার ঘরে উকি দিয়েছিল। সুরায় তাকে দেখেই বলল, পেন্সিল পেয়েছিস? ইমন বলল, না। পেন্সিল পাওনি, তাহলে এসেছো কেন? বললাম না, পেন্সিল না পেলে আসবে না। কথা কানে যায় না, বাঁদর ছেলে। রাত 10টার মতো বাজে। অন্যদিন এই সময়ে বাড়ি গম গম করে। আজ মনে হয় সবাই শুয়ে পড়েছে, বাড়ি নিঝুম। ইমন কি করবে বুঝতে পারছে না। এই বাড়িতে যদি ছোট চাচা থাকতেন, তাহলে তাকে কানে কানে বললেই যত রাতই হোক তিনি দোকান থেকে পেন্সিল কিনে আনতেন। ছোট চাচা নেই। এখন যে সে কাঁদছে, ভয় কাঁদছে না, ছোট চাচার জন্য কাঁদছে। কাঁদতে কাঁদতেই তার মনে হলো, বাবা থাকলে বাবা কি তার পেন্সিল কিনে আনতেন? বলা যাচ্ছে না।
বাবা কেমন ছিলেন, তিনি কি করতেন সে দ্রুত ভুলে যাচ্ছে। বাবার চেহারাও এখন তার মনে নেই, শুধু মনে আছে বাবা খুব ফর্সা ছিলেন। আগের বাড়িতে বাবা এবং মার একটা ছবি ছিল ড্রেসিং টেবিলে সাজানো। সেই ছবিটা এবারেতেও নিশ্চয় আছে, কিন্তু মা ট্রাঙ্কে রেখে দিয়েছেন। ছবিটা সাজানো নেই। ছবি সাজানো থাকলে সে মাঝে মাঝে দেখত। কে কে বসে আছে? ইমন চমকে উঠল। মিতু। অন্ধকারে পা টিপে টিপে কখন যে সামনে এসেছে সে বুঝতেই পারেনি। ক্যাবলা, তোর কি হয়েছে? চোখ মুছতে মুছতে ইমন বলল, পেন্সিল হারিয়ে ফেলেছি। পেন্সিল হারিয়ে ফেললে এখানে বসে কাঁদছিস কেন? ইমন জবাব দিল না। মিতু বলল, ফুপু বকা দিয়েছে? কি বলেছে? পেন্সিল না পেলে ঘরে ঢুকতে পারবি না? কি রঙের পেন্সিল? হলুদ। আচ্ছা, আমি এনে দিচ্ছি। একটা কথা শোন, তোর যদি কিছু হারিয়ে যায় আমাকে বলবি, আমি এনে দেব। একা একা বসে কাঁদবি না। ইমন ধরা গলায় বলল, আচ্ছা। মিতু দুটো পেন্সিল এনে দিল, একটা হলুদ একটা সবুজ। হলুদটা স্কুলের ব্যাগে থাকবে, সবুজটা কোথাও লুকিয়ে রাখবে। যদি আবারও পেন্সিল হারায় তখন কাজে লাগবে। সুরা ইমনকে ঘরে ঢুকতে দেখে বলল, পেন্সিল পাওয়া গেছে? ইমন হ্যাঁ সূচক মাথা নাড়ল। সুরায় বলল, আবার যদি কিছু হারায় টেনে তোমার কান আমি ছিঁড়ে ফেলব। তোমার বাবার নাম ভুলিয়ে দেব। বাবা নেই। বাবার নাম মনে রেখে কি হবে? যাও, হাত মুখ ধুয়ে ঘুমোতে আসো। ইমন বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ঘুমোতে এলো। আগে মাঝখানে ঘুমাতেন সুরায়া। তারা দুই ভাই বোন দুপাশে ঘুমোতো। এক রাতে সুপ্রভা গড়াতে গড়াতে খাট থেকে পড়ে গেল। তারপর থেকে সুপ্রভার মাঝখানে শোয়া। শোয়ার এই ব্যবস্থা তার খুব ভালো লাগে। মাঝে মাঝে সুপ্রভাকে হাত দিয়ে ছোঁয়া যায়। সুপ্রভা যখন জেগে থাকে তখন তাকে হাত দিয়ে ছুলে খুব মজার একটা কাণ্ড হয়। সুপ্রভা খিলখিল করে হাসতে থাকে। সে হাসি আর থামেই না। যে কেউ হাত দিয়ে ছুলে সুপ্রভা এমন করে না, শুধু ইমন হাত দিয়ে ছুলেই এমন করে, যেন তার হাতে হাসির কোনো ওষুধ আছে। ইমন নিজে যখন সুপ্রভার মতো ছোট ছিল তখন সেও কি এরকম করত? মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। ছোট চাচাকে জিজ্ঞেস করতে হবে। ইমন, জিমা, স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। আকাশ ইংরেজি কি? স্কাই। বানান করো, SKY। আকাশ নীল ইংরেজি কি? দ্য স্কাই ইজ ব্লু। মাঝে মাঝে যে আমি তোমার উপর রাগ করি তখন কি মন খারাপ হয়? না। মিথ্যা কথা বলছো কেন? যদি মন খারাপ হয় বলবে মন খারাপ হয়। কি হয়? হ্যাঁ হয়। শোনো, আমি নিজে নানান দুঃখ কষ্টে থাকি তো, এই জন্য এমন ব্যবহার করি। আদর করা কি জিনিস ভুলে গেছি। যে আদর পায় না সে আদর করতেও পারে না। বুঝতে পারছো? হ্যাঁ। তোমার বাবাও কিন্তু আদর করতে পারতো না। সব মানুষ সবকিছু পারে না। তোমার বাবা কিভাবে তোমাকে আদর করতো মনে আছে? না। সে অফিস থেকে এসে তোমাকে কোলে নিয়ে 5 মিনিট হাঁটাহাঁটি করত। এটাই তার আদর। চুমু খাওয়া কিংবা উপহার কিনে দেওয়া এইসব তার স্বভাব ছিল না। তুমি বড় হয়ে কার মতো হবে? তোমার বাবার মতো হবে? তুমি বড় হয়ে কার মতো হবে? তোমার বাবার মতো? না। তাহলে কার মতো হবে? ছোট চাচার মতো। কেউ কারো মতো হতে পারে না, সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার ছোট চাচার মতো হতে পারবে না, কিংবা তোমার বাবার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা। কচ্ছপরাও কি আলাদা? হঠাৎ কচ্ছপের কথা এলো কেন? আর কোনো কথা না, ঘুমাও। আচ্ছা। ও ভালো কথা, তোমার ছোট চাচা তোমাকে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে যেতে চায়। তুমি কি যেতে চাও? আনন্দ ইমনের কথা বন্ধ হয়ে গেল। তার ইচ্ছে করছে চিৎকার দিয়ে কেঁদে উঠতে, এমন চিৎকার যেন সুপ্রভার ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে সে যেন কাঁপতে থাকে। কথা বলছো না কেন? যেতে চাও? চাই। একাকে যেতে ভয় লাগবে না? না। আমাকে ফেলে রেখে যাবে, কষ্ট হবে না? না। সে কি? আমাকে সুপ্রভাকে ফেলে চলে যাচ্ছ, কষ্ট হবে না? সুপ্রভার জন্য হবে।
সুপ্রভাকে তোমার আদর লাগে? আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন ঘুমাও। নাকি একটা গল্প শুনতে চাও? ইমন গল্প শুনতে চাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে কোন একটা অদ্ভুত কারণে তার মার মন খুব ভালো। মা গল্প বলতে চাচ্ছেন, সেই অদ্ভুত কারণটা কি? গল্প শুনতে চাও? চাই। এক দেশে ছিল এক রাজকন্যা। রাজকন্যা ছিল বন্দিনী। তার জীবনটা কাটছিল 4 দেয়ালের মধ্যে। তার মুক্তির একটাই পথ, যদি কোনো সাহসী রাজপুত্র বাঘের চোখ দিয়ে মালা গেথে রাজকন্যার গলায় পরিয়ে দেয়, তবেই রাজকন্যার মুক্তি হবে। গল্পটা কেমন লাগছে ইমন? ইমন ফিসফিস করে বলল, খুব ভালো লাগছে। আসলে গল্পটা তার মোটেই ভালো লাগছে না। বাঘের চোখের মালার কথা ভাবতে তার ঘৃণা লাগছে। সে চোখের সামনে দেখতে পাচ্ছে অনেকগুলি বাঘ গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এদের কারোরই কোনো চোখ নেই। ভয়ঙ্কর এক রাজপুত্র তাদের চোখ উপড়ে নিয়েছে। অন্ধ বাঘের দল ঘুরে বেড়াচ্ছে। ঘুমিয়ে পড়েছ? না? তাহলে শোনো। বন্দিনী রাজকন্যাকে উদ্ধারের জন্য এক রাজপুত্র বের হয়ে এলো বাঘের সন্ধানে। তার খুব সাহস, সে দেখতেও খুব সুন্দর। মা, তার নাম কি? ও আচ্ছা, তার নাম তো বলা হয়নি। রাজপুত্র যেমন সুন্দর, তার নামটাও খুব সুন্দর। রাজপুত্রের নাম ইমন কুমার। নামটা সুন্দর না? ইমনের খুব লজ্জা লাগছে। রাজপুত্রের নাম আর তার নাম একই। ইমনের খুব ইচ্ছে করছে মার গায়ে হাত রেখে শুয়ে থাকতে। সেটা সম্ভব না। মাঝখানে সুপ্রভা শুয়ে আছে। ইমন, হ্যাঁ বাবা, ঘুমাও। আমার গল্প বলতে আর ভালো লাগছে না। সুরাইয়ার শুধু যে ভালো লাগছে না তা না, তার মনটাই খারাপ হয়ে গেছে। যে পুরোপুরি নিশ্চিত ছিল গল্পের মাঝখানে ইমন বলবে, মা এই গল্পটা আমি জানি, তুমি অন্য গল্প বলো। এই গল্প ইমনের বাবা ইমনকে বলেছিলেন। ছেলে সেই গল্পের কথা মনে নেই। বাবাকে এত দ্রুত সে ভুলে যাচ্ছে, এত দ্রুত। আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর আপনারা যদি উপন্যাসের পাশাপাশি ছোট গল্পে আগ্রহী হন তাহলে আমাদের মূল চ্যানেল কুপির আলো সাবস্ক্রাইব করতে পারেন। কুপির আলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ।